আচ্ছা, সো আমাদের এই এলিয়ট টেবিলটাতে হচ্ছে আমরা এক্স আই ওয়াই আই জেড লিখলাম এভাবে। আপনারা কেউ যদি এক্স ওয়াই জেড লিখেন সেটা তো কোনো সমস্যা নাই, বাট যেহেতু আমাদের এক্স আর ওয়াই হচ্ছে 4 বিটের, সো আমরা এখানে এক্স আই ওয়াই আই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। সো আমাদের যদি এখানে এ আই মাইনাস বি আই মাইনাস ওয়ান, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে লেখা যায় হচ্ছে এ প্লাস বি বার। সো এ প্লাস বি বারের জায়গায় আমরা এক্স এ তাহলে লিখবো কি এ, ওয়াই এ লিখবো বি বার এবং জেড এ লিখবো হচ্ছে 0। এআই মাইনাস ওয়ান এর ক্ষেত্রে তাহলে কি হবে? মাইনাস ওয়ান এর জন্য আমরা জানতাম যে এআই মাইনাস ওয়ান মানে হচ্ছে এ প্লাস অল ওয়ান। সো এ প্লাস অল ওয়ান কে তাহলে কি লিখতে পারি? এখানে আমাদের এ বসে যাবে, বেসিক্যালি এআই এআই, এবং ওয়াই এর ক্ষেত্রে আমরা ওয়ান লিখা মানে হচ্ছে কি ওয়াই যেহেতু 4 বিটের তার মানে 4টা ওয়ান। সো আমাদের এখানে ওয়ান বসবে, এখানে বসে যাবে হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ট্রান্সফারে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কোশ্চেন আরেকটা জিনিস ছিল যে আমরা কি করব, আমরা হচ্ছে এক্সপ্লেনেশন গুলো লিখবো। সো এক্সপ্লেনেশন গুলো আপনারা স্লাইডেই পাবেন, আমি তাও একবার মুখে বলে দিই। এটা কি হবে? এটা হচ্ছে সাবট্রাক্ট উইথ বড়, সাবট্রাক্ট উইথ বড়, এটা হচ্ছে ডিক্রিমেন্ট এ, এটা হচ্ছে ট্রান্সফার এ। সো ট্রান্সফার এর জন্য আমাদের কি জাস্ট এক্স এ বসে যাবে এআই, ওয়াই এ বসে যাবে হচ্ছে 0, জেড ও বসে যাবে হচ্ছে 0। এটা হচ্ছে হবে আমাদের ইনক্রিমেন্ট এ, যেটার জন্য এক্স এ বসে যাবে হচ্ছে এআই, ওয়াই এ 0, এবং যেহেতু আমরা জাস্ট এক বাড়াবো, এআই কে এক বাড়াবো, এক অ্যাড করব, জাস্ট 4টা ওয়ান না কিন্তু। সো আমরা এখানে কি বসাবো? জেড এ 1 বসাবো এবং ওয়াই এ 0 বসাবো। এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। আমরা লিখবো হচ্ছে এআই অর বিআই, এবং এখানে লিখবো এআই এন্ড বিআই। সো এই জায়গায় আমরা কি করবো? আমরা বলেছিলাম যে লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কি করব, এআই অর বিআই এটাকে ডিরেক্টলি এক্স এ বসায় দিব। লজিক্যাল অপারেশনে যা থাকবে সেটাকে এক্স এ ডিরেক্ট বসায় দিব, ওয়াই ও 0 বসবে, জেড ও 0 বসবে। এবং আবার যখন আমরা এআই এন্ড বিআই করব, যেহেতু লজিক্যাল অপারেশন, ডিরেক্টলি আমরা লজিক্যাল অপারেশনটা এক্স এ বসায় দিব, ওয়াই এ বসে যাবে 0, জেড এ বসে যাবে হচ্ছে 0। সো আমাদের এটা হচ্ছে আমাদের এলএলএ টেবিলটা কমপ্লিট করা হয়ে গেল, এবং এখন আমরা ইকুয়েশনটাকে ডেভেলপ করব। সো ইকুয়েশনটা ডেভেলপ করার জন্য আমি যদি অন্য একটা কালার নেই, ধরেন আমরা ফার্স্ট হচ্ছে এক্স এর ইকুয়েশনটা লিখবো। আমি এখানে লিখে দেখাচ্ছি। এক্স এর ইকুয়েশনটা হবে এরকম। দেখেন, এআই 4টা জায়গায় ফিক্সড আছে। কোন 4টা জায়গায়? এই 4টা রোতে, প্রথম 4টা রোতে এআই ফিক্সড আছে। সো এআই ফিক্সড আছে। এখন দেখি এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে কোন ভ্যারিয়েবলটা এই 4টা রোতে সেম আছে। সো আমরা দেখলাম কোনটা আছে, এস নটটা আছে। সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে এস নট, এস নট সব জায়গায় 1 আছে। সো এস নট, এবং সাথে বসে যাবে কি? সাথে বসে যাবে হচ্ছে এআই। এই 4টা রোতে এআই আছে তাই এআই বসে যাবে, প্লাস সাথে কি বসবে? এই রো এর জন্য একটা বসবে। এই রোতে আমাদের কি আছে? এআই অর বিআই আছে। সো এআই অর বিআই বসলো, এবং সাথে বসে যাবে কি? যে এই 3টা ভ্যারিয়েবলই বসবে যেহেতু একটাই রো। সো আমরা কি লিখতে পারি? s2 s1 s নট বার, এবং পরেরটাতে তাহলে কি বসবে? ai ডট বিআই, এবং এখানে বসে যাবে হচ্ছে s1 s নট বার, সরি s2 s1 বার s নট বার। সো এটা হচ্ছে আমাদের ফাংশন। এটাকে অনেকে শর্ট করে নিয়ে আসছেন, শর্ট করে মিনিমাইজ করে এটা লিখেছেন এস নট এআই প্লাস হচ্ছে এস নট বার এআই s1 প্লাস বিআই প্লাস s2 s1 s নট বার বিআই। সো যারা আসলে এটাকে মিনিমাইজ করেন নাই আমি তাদেরকেও মার্কস দিয়েছি, কারণ এটা অলরেডি অনেকটা মিনিমাইজ করা আছে। সো এক্স এর ফাংশনটা যারা এতটুকু পর্যন্ত লিখেছেন তারা এক্স এর ফাংশনের জন্য ফুল মার্কস পেয়েছেন। এখন এক্স এর ফাংশনটা শেষ, আমি এখন আসেন ওয়াই এর ফাংশনটা দেখাই। আচ্ছা, এখন আসেন ওয়াই এর ফাংশনটা। ওয়াই এর ফাংশন তাহলে কি বসবে? ওয়াই এর ফাংশনে বসবে হচ্ছে আমাদের কোথায় ভ্যালু আছে, ওয়াই এ হচ্ছে ফার্স্ট রোতে এবং সেকেন্ড রোতে ভ্যালু আছে। তো বিআই বার ফার্স্ট রোতে। সো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে প্রথম বিআই বার রোটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে s2 বার s1 বার s নট বিআই, প্লাস হচ্ছে সেকেন্ড রো এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে s2 বার s1 s নট ডট 1, বা এই 1টা না লিখলেও চলে। সো এইখানে যারা মিনিমাইজ করেন নাই তাদের আমি 0.5 ডিডাক্ট করেছি, বিকজ এইখানে কিন্তু খুব ইজিলি মিনিমাইজ করা যেত। সো এখানে যদি আমরা মিনিমাইজ করি, এখানে আমরা কি নিতে পারি? s2 বার s নট কে কমন নিলে আমাদের থেকে যাবে হচ্ছে s1 বার বিআই প্লাস হচ্ছে s1। সো এটাকে আরো মিনিমাইজ করলে s2 বার s নট, এখানে আমরা লিখতে পারি হচ্ছে s1 প্লাস বিআই। আচ্ছা সরি, এখানে বিআই বার হওয়ার কথা একটা, এখানে বার লিখি নাই, এখানে বার হবে। সো এখানে আমরা বিআই বার লিখবো।
সো যারা যারা এতটুকু পর্যন্ত লিখেছেন, আমি অন্য একটা কালার দিয়ে দেখাই, যারা যারা এতটুকু পর্যন্ত লিখেছেন তারা y এর ফাংশনের জন্য ফুল মার্কস পেয়েছেন, কারণ এটা খুব ইজিলি মিনিমাইজ করা যেত বা কমন নেওয়া যেত। যারা এতটুকু লিখছেন জাস্ট, তাদের একটু 0.5 মার্কস কাটা গেছে। সো এইটা ম্যান্ডেটরি ছিল না, এতটুকু পর্যন্ত আপনাদের জন্য ম্যান্ডেটরি ছিল। এবং এটা কিভাবে আসছে, আপনাদের যদি ফর্মুলা মনে না থাকে, মনে রাখবেন এরকম x বার y বার প্লাস হচ্ছে x, এই ফর্মুলাকে আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস y বার। সো এই ফর্মুলা কিভাবে আসছে বা এখান থেকে আমরা এটাতে কিভাবে আসলাম সেটা একটু নিজেরা গুগল করে বা ব্রাউজ করে দেখে নেবেন। যাই হোক, এখন হচ্ছে আমরা z এর ফাংশনটা দেখি। আচ্ছা, সবাই খুব চুপচাপ ক্লাসে, কারো যদি কোথাও বুঝতে প্রবলেম থাকে বা কোনো জায়গায় ধরতে প্রবলেম হয় সাথে সাথে জিজ্ঞাসা করে ফেলবেন। সো জেড এর ফাংশনটা আমরা যদি আসি, জেড খালি এই জায়গায় আছে 1 আছে, সো এই জায়গায় ডিরেক্টলি কি বসে যাবে, s2 s1 s0। সো এটা ছিল হচ্ছে আপনাদের 6 মার্কস এর কোশ্চেন, একটা লার্জ অ্যামাউন্ট অফ নাম্বার। সো এইখানে টুকুইটাকে অনেকে ভুল করছেন। এবার আসেন সেকেন্ড কোশ্চেনটা। সেকেন্ড কোশ্চেনটা মোটামুটি সবাই পারছেন, যে আমাদের সিলেক্টর বিটের নামটা চাওয়া হয়েছে, যে সিলেক্টর বিটটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনকে ডিফারেন্সিয়েট করে। সেটা হচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছি, আমাদের হচ্ছে এটা এস নট, কারণ এস নট যখন 1 তখন হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেশন হচ্ছিল, এবং এস নট যখন 0 তখন হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশন হচ্ছিল। এবার আসেন 3 নাম্বার কোশ্চেন, এইটা draw the circuit of the required equations at least for 1 bit। এটা অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে খুব ভালো রকমের ভুল করছেন, এখানে কোশ্চেন বুঝতে পারেন নাই। মানে এটা 50-50 ছিল, অনেকে পারছেন অনেকে পারেন নাই। সো এই জায়গায় যে ভুলটা আপনারা করছেন, আপনারা পুরো ফাংশন আঁকতে গেছেন অনেকে, আবার অনেকে হচ্ছে মানে অনেক ধরনের ভুল করছেন। সো এখানে বেসিক্যালি আপনাদেরকে বলা হয়েছিল, এই যে আমি এক্স এর জন্য একটা ইকুয়েশন লিখছি, ওয়াই এর জন্য একটা ইকুয়েশন লিখছি, জেড এর জন্য একটা ইকুয়েশন লিখছি। সো এই ইকুয়েশন গুলো জাস্ট 1 বিটের জন্য করা হয়েছে, মানে করতে বলা হয়েছে। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, সো আমরা যেখানে ছিলাম এক্স ওয়াই এবং জেড এর জন্য আমরা ইকুয়েশন লিখেছি, 1 বিটের জন্য আপনি দেখাবেন, অর্থাৎ ফাংশনটা জাস্ট একবার রাখবেন, একটা সার্কিট রাখবেন জাস্ট, আর কিছুই না। সো এটা ছিল হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেনের পুরোটুকু সলভ। সো আমি এটা ক্লিয়ার করে দিই। এখন হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেনটা। 2 নাম্বার কোশ্চেনে আমি আসলে যেরকম অ্যান্সার এক্সপেক্ট করছিলাম, 2-3 জন বাদে যারা ফুল মার্কস পাইছেন বেসিক্যালি, তারাও আসলে সবাই ফুল মার্কস পাওয়ার মানে কোয়ালিফিকেশন ছিল না খাতার মধ্যে। আমি একটু বাড়াইটারে আর কি, আপনারা 20-20 পাইছেন অনেকে। সো বেসিক্যালি এই কোশ্চেনটার অ্যান্সার আমি খুব ভালো রকমের এক্সপেক্ট করছিলাম, বাট অনেকেই আসলে এটা পারেন নাই। হাতে গোনা 2-3 জনকে আমি পেয়েছি যারা এই কোশ্চেনটা ঠিক মতো অ্যান্সার করতে পারছেন। ফার্স্টে হচ্ছে যে অ্যালেক্স ক্লেম করেছে কি, যে সাবট্রাকশন উইথ বড় অপারেশনটা, অর্থাৎ a মাইনাস b মাইনাস 1, এই অপারেশনটা হচ্ছে ক্যারি আউট প্রডিউস করে যদি আমাদের a ইকুয়াল টু b হয়। সেটার সাথে আপনি এগ্রি করেন কিনা। সো আপনার অ্যান্সারটা কি হবে, আমি এখানে আপনাদেরকে এটা ভালো মতন বুঝাইছিলাম যে আপনার অ্যান্সার এখানে হওয়া উচিত হচ্ছে যে না, আসলে নো। কারণ কি, কারণটা আপনি তখন দেখাবেন। কিভাবে দেখাবেন আমরা যদি একটু দেখি, যে আমরা লিখতে পারি এভাবে, a মাইনাস b মাইনাস 1 কে লেখা যায় হচ্ছে a প্লাস b বার। সো f ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস b বার, এবং আমরা জানি যে f গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n হলে হচ্ছে আমাদের ক্যারি আউট প্রডিউস হয়। সেখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। সেখান থেকে আপনি ডিডিউস করে নিয়ে আসবেন। এটা অলরেডি আপনাদেরকে ক্লাসে করে দেখানো হয়েছে, সো আমি আর দেখাইলাম না করে, অনেকে অনেক নিয়মে করছেন। সো এখান থেকে ডিরেক্টলি কি করবেন, এখান থেকে ডিরেক্টলি আপনাদের ডিডিউস করার পরে আপনাদের রেজাল্ট আসবে এরকম, যে যদি আমাদের এমন হয় a গ্রেটার দেন অর ইকুয়াল টু b প্লাস 1 হয় বা a গ্রেটার দেন b হয়, তখন হচ্ছে আমাদের ক্যারি আউটটা প্রডিউস হবে। সো অনেকে এখানে লিখছেন যে একটা অপারেন্ড যদি আরেকটার থেকে বড় হয় তাহলেই হচ্ছে কি আমাদের কি হয়, ক্যারি আউট প্রডিউস হবে। বাট এখানেও অনেকে একটু ভুল করছেন। এটার জন্য আমি কোনো নাম্বার কাটিনি, বাট কথাটা আসলে ঠিক না, কারণ আপনি এ কাকে ধরতেছেন বি কাকে ধরতেছেন সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনার বড় ছোটটা ডিপেন্ড করবে। সো আমি এখানে ইকুয়াল দিয়ে ফেলছি ভুলে, গ্রেটার দেন হবে a গ্রেটার দেন b। সো আপনি এ কাকে ধরতেছেন বি কাকে ধরতেছেন এটার উপর ডিপেন্ড করে আসলে আপনার
ক্যারি আউটটা প্রডিউস হবে। আমি এখন এমনও হতে পারে আমি একটা সংখ্যা নিলাম 5, একটা নিলাম 2, সো এখন এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, আবার আরো একজন সেম দুইটা সংখ্যাকে এটাকে ধরলো বি, এটাকে ধরলো এ। সো সেক্ষেত্রে কিন্তু রেজাল্টের ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। সো আপনি সবসময় বলে দিবেন আপনি যেহেতু এ আর বি দিয়ে ডিডিউস করছেন আপনার ইকুয়েশনটা, ডেরাইভ করছেন, সো তখন আপনি এই কথাটা বলে দিলেই হবে যে যদি এ বি এর থেকে বড় হয় তাহলেই আপনার ক্যারি আউট প্রডিউস হবে, বা বলতে পারেন ফার্স্ট অপারেন্ড যদি সেকেন্ড অপারেন্ডের থেকে বড় হয়, এভাবে বলবেন। বাট একটা অপারেন্ড আরেকটা থেকে বড় হলেই ক্যারি আউট প্রডিউস হবে, এটা কিন্তু ঠিক না। সো এইভাবে অনেকে লিখছেন, সেটার জন্য আমি কোনো মার্কস কাটি নাই। সো এটা ছিল এই কোশ্চেনটা, দেখেন 3 মার্কস ছিল, তার মানে কি এটা জাস্ট এইটুকু লিখলেই আসলে হইতো না, এইটুকু লিখলে খুব বেশি হলে আমি 1.5 মার্কস দিতাম। সো এটার আরো একটা অংশ ছিল আপনাদেরকে এখানে লেখা ছিল, দেখেন এক্সপ্লেইন উইথ প্রপার এক্সাম্পলস। তার মানে কি আপনাকে এখানে এক্সাম্পল দিয়ে দেখাইতে হবে। সো আপনি আপনার মতামতের সাথে আপনি কি করতেছেন, এখানে অ্যাগ্রি করতেছেন বা ডিসঅ্যাগ্রি করতেছেন। আপনি যদি ডিসঅ্যাগ্রি করেন সেক্ষেত্রে আপনি যুক্তি দিবেন, আপনি যদি অ্যাগ্রি করেন সেক্ষেত্রে আপনি যুক্তি দিবেন। যেহেতু আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে ডিসঅ্যাগ্রি, সো আমরা যেহেতু এখানে ডিসঅ্যাগ্রি করছি, ডিসঅ্যাগ্রি করে আমরা যে ঠিক বলছি সেটার আমরা প্রপার এক্সাম্পল দিব। কিরকম, ধরেন আমাদের এখানে বলা হয়েছে যে 2 অপারেন্ড যদি ইকুয়াল হয় তাহলে ক্যারি আউট প্রডিউস হবে। তো আমরা ধরে নিই হচ্ছে এ হচ্ছে আমাদের সাপোজ 1000 এবং বি হচ্ছে আমাদের 1000, মানে আমরা এ ইকুয়াল টু বি ধরে আমাদের যে ক্যারি আউট প্রডিউস হচ্ছে না সেটা আমরা দেখাই নিব। সো আপনি যদি বি বার করেন, বি বার মানে কি, বি বার মানে কিন্তু এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট না। সো বি বার করলে আমরা কি পাবো, এখানে 0 1 1 1। সো এবার আপনি এ প্লাস বি বার যদি করেন, এ প্লাস বি বার করলে আপনার রেজাল্ট আসবে হচ্ছে 4টা 1, এইটা আর এটা যোগ করলাম, এইটা এ এবং বি বার এই দুটো যোগ করলাম, তো 4টা 1 হচ্ছে আমাদের রেজাল্ট আসলো, এবং এক্ষেত্রে কোনো ক্যারি আউট আসলো না। সো আপনাদের এই কোশ্চেনটার অ্যান্সার আসলে দুইটা স্টেপে দেওয়া উচিত ছিল। যে ফার্স্টে হচ্ছে আপনি বলবেন যে না আপনি অ্যাগ্রি করেন না, ডিসঅ্যাগ্রি করেন, এবং কখন ক্যারি আউট প্রডিউস হবে সেটা, এবং পরের স্টেপটা হওয়া উচিত ছিল আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়া। সো আপনার এখানে মার্কসটা আসলে 3 ভাগে ভাগ করা ছিল। ফার্স্টটা হচ্ছে আপনি যে ডিসঅ্যাগ্রি করছেন সেটার জন্য 1 মার্কস, আপনি যে দেখাচ্ছেন যে গ্রেটার দেন এ গ্রেটার দেন বি হলে হচ্ছে আপনার ক্যারি আউট হয় সেটার জন্য 1 মার্কস, এবং এক্সাম্পলের জন্য 1 মার্কস। সো সেই হিসাবে আসলে আপনাদের মার্কস কাটা গেছে। এবার আসে 3 নাম্বার কোশ্চেনটা। 3 নাম্বার কোশ্চেনটা মোস্ট অফ দা পিপল পেরেছেন, 2-1 হাতে গোনা ভুল করছেন, এবং 3 নাম্বার কোশ্চেনটা আসলে বেশ সোজা ছিল। সো 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল, দেখেন যে আমরা হচ্ছে একটা অ্যারিথমেটিক সার্কিট ডেভেলপ করব, অর্থাৎ আমার এখানে কোনো লজিক্যালের কোনো পার্ট নাই, আমরা একটা ভেরিয়েবল আমাদের সার্কিটটা ডেভেলপ করব। সো আমাদের একটা ভেরিয়েবল আছে এস, এবং আমাদের আউটপুট হচ্ছে কিরকম সেটা একটু দেখি। সিলেকশন ভেরিয়েবল হচ্ছে একটা এস, যখন এস ইজ ইকুয়াল টু 0 হয় তখন আমরা কি করছি, এ মাইনাস বি পারফর্ম করছি, এবং যখন এস ইজ ইকুয়াল টু 1 হয় তখন হচ্ছে আমরা a প্লাস 1 প্লাস 1 পারফর্ম করছি। এখন a প্লাস 1 প্লাস 1 মানে কি, এটা কি ডাবল ইনক্রিমেন্ট? অবভিয়াসলি নট। এটা কি, এটা হচ্ছে ট্রান্সফার a উইথ ক্যারি। আমি হলে যেটা করতাম, আমি বুঝার সুবিধার্থে এখানে লিখে নিতাম ট্রান্সফার a উইথ ক্যারি। আপনারা অনেকেই লিখেন নাই, সেটা কোনো প্রবলেম না। সো এটা আসলে ট্রান্সফার a উইথ ক্যারি। সো আমরা যদি x y z এর ফাংশনটা বানাতে চাই, সো x y এবং z, a মাইনাস b কে আমি লিখতে পারি কি a প্লাস b বার প্লাস 1। সো a প্লাস b বার প্লাস 1, তার মানে x এ বসবে a, y এ বসবে b বার, এটা হচ্ছে b বার, এবং z এ বসে যাবে হচ্ছে 1। এবং পরের রোতে যখন আমি ট্রান্সফার a উইথ ক্যারি, সেখানে কি বসবে a, y তে বসবে হচ্ছে অল 1। অল 1 মানে কি, একটা 1 লিখলে y তে অল 1, বিকজ y হচ্ছে 4 বিটের, এবং z হচ্ছে কি, z এ বসে যাবে হচ্ছে 1। সো আমরা যদি ইকুয়েশনটা বানাইলে কি হবে, দেখেন x ইজ ইকুয়াল টু কি হবে, দেখেন জাস্ট a হবে। কেন a হবে, কারণ x এর ক্ষেত্রে s ভ্যারিয়েবলটা দুইবারই চেঞ্জ হয়ে গেছে, সো জাস্ট a বসবে। y এর ক্ষেত্রে কি বসবে, y এর ক্ষেত্রে বসবে হচ্ছে b বারের জন্য একটা বসবে, যে লিখতে পারি s বার b বার, প্লাস হচ্ছে 1 এর জন্য বসবে কি, শুধু s। সো s ডট 1 বা s যাই লিখেন না কেন, সো s বার b বার প্লাস s, এটাকে লেখা যায় হচ্ছে s প্লাস b বার। সো এতটুকু পর্যন্ত যারা লিখছেন, এই যে এতটুকু, তাদেরকে আমি ফুল মার্কস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ লিখছেন কেউ লিখেন নাই, ডাজন্ট ম্যাটার। সো z এর ক্ষেত্রে কি হবে, z এর ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে আপনাদের, দেখেন দুই জায়গায় 1 আছে এবং s এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, সো z কে আমরা লিখে দিতে পারি ডিরেক্টলি 1। সো এটা ছিল হচ্ছে আমাদের 3টা ইকুয়েশনের জন্য 3 মার্কস। যাদের যাদের যে কয়টা ঠিক হয়েছে সেই হিসাবে মার্কস পাইছেন। আচ্ছা, এবার গেল 3 নাম্বার কোশ্চেন শেষ। এবার আসেন 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন আনফরচুনেটলি আমি একটা মানুষেরও অ্যান্সার ঠিক মতন পাই, আমি যেরকম এক্সপেক্ট করছিলাম। 4 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমি কিরকম চাইছিলাম সেটা একটু বলি। দেখেন আপনাদেরকে বলা আছে যে দুইটা নাম্বার আছে আমার কাছে, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে। সো টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে তো আমি আপনাদেরকে না বলে দিলেও পারতাম,
ঠিক আছে, আপনাদেরকে না বলে দিলেও পারতাম। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যেটা আসলে সাইন ম্যাগনিটিউডে আছে। সো সাইন ম্যাগনিটিউডে থাকলে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ আসলে আমরা দুই ভাবে হিসাব করতে পারি। একটা হচ্ছে cn+1 এর সাথে cn এর এক্সর করে, অর্থাৎ n+1 তম স্টেটের ক্যারির সাথে n তম স্টেটের ক্যারি এক্সর করে, এবং দুইটা পজিটিভ যোগ করে দুইটা নেগেটিভ পেলে, অথবা দুইটা নেগেটিভ যোগ করে দুইটা পজিটিভ পেলেও আমাদের তখন কি হতো? ক্যারি হতো, সরি ওভারফ্লো হতো। সো এই দুইটা কন্ডিশন আপনাদেরকে দেখানো উচিত ছিল। আপনারা মোস্ট অফ দ্য পিপল হচ্ছে এটা দেখিয়েছেন, এটা একজন দুইজন দেখিয়েছেন, কিন্তু দুইটা আমি মনে হয় মানে কাউকেই পাই নাই যে দুইটাই দেখাইছেন। সো আপনাদের ফার্স্টে কি করা উচিত ছিল? আপনাদের ফার্স্টে বলা উচিত ছিল যে 1001 আসলে কত নেগেটিভ। তো এটা হচ্ছে আপনাদের -7, এবং 1100 এটা কত নেগেটিভ সেটাও আপনাদের বলা উচিত ছিল, এটা হচ্ছে -4। জাস্ট এইটুকু বলে আপনি যোগটা দেখাই দিতেন, যোগ হচ্ছে কত? 1010, এদিকে হচ্ছে 1। সো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো আমরা দেখতে পাচ্ছি c ইজ ইকুয়াল টু কি 1, z ইজ ইকুয়াল টু কি 0 ফ্ল্যাগ। সো আমাদের অ্যানসার যেহেতু 0 হয়নি, সো z ইজ ইকুয়াল টু 0। সাইন ফ্ল্যাগ কি? সাইন ফ্ল্যাগ হচ্ছে এই যে এমএসবিটা, সো এটা 0। এবং ওভারফ্লো ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারতাম যে cn+1 XOR cn। সো n+1 তম স্টেজের ক্যারি কত? n তম স্টেজের ক্যারি কত? যদি আমরা এটাকে n ধরি, n তম স্টেজের ক্যারি কত দেখেন, 0 আর 1 যোগ করে আমাদের কত আসতেছে? 1, কোনো ক্যারি নাই। সো আমরা হচ্ছে 0 এখানে লিখলাম, এবং 1 আর 1 যোগ করে আমাদের কি আসতেছিল? 10। তার মানে হাতে আছে ক্যারি কত? 1। সো 1 XOR 0 করে আমরা 1 পাচ্ছি, এটা দেওয়া উচিত ছিল। এবং সাথে আপনার এটাও বলা উচিত ছিল যে আমরা দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি, যেহেতু দুইটারই এমএসবি কত, আমরা যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে কাজ করছি এবং দুইটা নাম্বারই হচ্ছে আমাদের এমএসবি হচ্ছে 1, দ্যাট মিন্স দুইটা নাম্বারই নেগেটিভ। কিন্তু আমরা যখন দুইটাকে যোগ করলাম, আমাদের এলইউ যে রেজাল্ট আসলো, সেই ফাইনাল রেজাল্টে আমাদের এমএসবিটা হচ্ছে 0, দ্যাট মিন্স পজিটিভ। সো দুইটা নেগেটিভ নাম্বার যোগ করে আমরা পজিটিভ পাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের ওভারফ্লো হচ্ছে। এই কারণেও আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ কত? 1। সো এই দুইটা জিনিস আমি চাইছিলাম, এই দুইটা জিনিস আপনারা কেউই খুব একটা লিখেন নাই। আর এখানে এমনি ক্যারি, আচ্ছা আরো একটা ভুল করেছেন এখানে অনেকেই, যেটা করেছেন টুস কমপ্লিমেন্ট বলাতে আপনারা এটাকে কি করছেন? এটাকে টুস কমপ্লিমেন্টে নিয়ে, মানে টুস কমপ্লিমেন্টে করে পজিটিভ ফর্মে নিছেন, নিয়ে যোগ করছেন। আপনাদেরকে কিন্তু এটা করতে বলা হয়নি। আপনাদেরকে এই টুস কমপ্লিমেন্ট ফরম্যাট কথাটা বলা হয়েছে হচ্ছে এটা যে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে আছে, আপনারা যে দুইটা নেগেটিভ নাম্বার যোগ করে পজিটিভ পাচ্ছি সেটা যে লিখবেন, সেই কারণে আপনাদেরকে এই কথাটা বলা হয়েছে। আপনারা মোস্ট অফ দ্য পিপল কি করেছেন? এটাকে আপনারা চেঞ্জ করে ফেলছেন, চেঞ্জ করে আপনারা আগে নেগেটিভ করে নিছেন, বা -7 কে 7 করছেন, -4 কে 4 করছেন, করার পরে আপনারা আসলে যোগ করছেন, যেটা আসলে একটা ভুল প্রসিডিওর ছিল। সো এটা ছিল হচ্ছে কুইজ 1 এর সেট এর সলিউশন। এই সলিউশনে বা এই সেটের কোথাও কি কারো কোনো প্রবলেম আছে, যে কোথাও ধরতে পারেন নাই, বা কারো কোনো নাম্বার নিয়ে কোনো কনফিউশন আছে কিনা? এনিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম এখানে যে টুস কমপ্লিমেন্টের সাইন ম্যাগনিটিউড বলা হচ্ছে, এখানে তো ডিরেক্টলি বলা যাচ্ছে নেগেটিভ, কারণ নেগেটিভ না হলে তো আমি আর টুস কমপ্লিমেন্ট করতাম না। হ্যাঁ, আপনি সেটাই বলে দিবেন যে আপনার এটা হচ্ছে দুইটা নেগেটিভ নাম্বার, এবং -7 আর -4 অ্যাকচুয়ালি যেটা নেগেটিভ নাম্বার সেটাও তো আপনাকে একটু দেখাই দিলে ভালো না? সেটা না হয় আমি না হয় এই অংশটুকু বাদ দিলাম, বাট এখানে ওভারফ্লো ফ্ল্যাগ দিয়ে দুইটা স্টেপ আপনাদের দেখানো উচিত ছিল, যেহেতু দুইটা নিয়মেই বের করা যায়। কিন্তু এটা দিলে ভালো যে আপনি আসলে প্রুফ করে দেখাইলেন যেটা আসলে -7 এবং -4 আসলে যেটা নেগেটিভ নাম্বার। আপনারা করছেন কি টুস কমপ্লিমেন্টটাকে আবার কি করছেন? আবার টুস কমপ্লিমেন্ট করছেন, করে পজিটিভ নাম্বার বানায় তারপর যোগ করছেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, বা যিনি কোশ্চেন করছিলেন তার আর কোনো কোনো আর কোথাও কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই, সো আমরা হচ্ছে সেট 2 তে চলে যাই, মানে কুইজ 1 এর সেট বি তে। সো অ্যাটলিস্ট মানে অলমোস্ট সেম কোশ্চেন, কিন্তু জাস্ট ভ্যালুগুলো ডিফারেন্ট। এবং কুইজ 1 এর ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমি একটু লেংদি কোশ্চেন করছিলাম, একটু বড় কোশ্চেন করছি, বাট ইজি কোশ্চেন ছিল তুলনামূলকভাবে কুইজ 2 এর থেকে। জাস্ট একটু একটু কমপ্লেক্স ছিল, মানে ট্রিকি পার্টটা অনেকে ধরতে পারেন নাই, বাট তুলনামূলকভাবে আপনাদের কুইজ 1 এর রেজাল্ট কুইজ 2 এর থেকে ভালো হয়েছে। সো যাই হোক, এখন কুইজ 1 এর সেকেন্ড সেটটার সলিউশন যদি দেখি, z y x।
সো এইখানে আমরা ai প্লাস 1 করছি, তার মানে এখানে কি বসবে? আচ্ছা আমি এক্সটাকে আগে লিখি, x y xi yi। সো আমাদের এখানে বসে যাবে হচ্ছে ai, যেহেতু ইনক্রিমেন্ট করছি জাস্ট এক বাড়বে, সো z এ 1 এখানে 0। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ai প্লাস bi বার। সো এই জায়গায় বসবে হচ্ছে ai। আচ্ছা, কারো যদি কনফিউশন থাকে ai প্লাস bi বার কিভাবে লিখলাম, যদি এই লেকচারটা একটু মানে এলিও লেকচারগুলো রিক্যাপ করেন মনে পড়ে যাবে, সো এটাতে আমি আর ডিটেইলসে যাচ্ছি না। x এ হচ্ছে ai, y এ হচ্ছে তাহলে কি বসে যাবে bi বার, এবং z এ বসবে হচ্ছে 0। এটা হচ্ছে ট্রান্সফার এ। সো আমাদের x এ বসে যাবে ai, y এ বসে যাবে হচ্ছে 0, z এ বসে যাবে 0। এটা হচ্ছে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্টটাকে আমরা এভাবে করি ai প্লাস 4টা 1। সো আমাদের x এ বসে যাবে ai, y এ বসে যাবে সরি y এ 0 না, y এ হচ্ছে যেটা আমাদের 4টা 1, সো আমাদের এখানে বসে যাবে হচ্ছে একটা 1। বা আপনারা কেউ যদি অল 1 লিখেন সেটাও কোনো প্রবলেম নাই, কারণ একটা 1 লেখা মানে কি 4টা 1, বেটার হয় অল 1 লিখেন, আপনাদের নিজেদেরই বুঝতে সুবিধা হবে, অল 1 বেসিক্যালি। সো এখানে বসে যাবে হচ্ছে 0। ai ডট bi তে কি বসবে, যেহেতু এটা লজিক্যাল অপারেশন, x এ ডাইরেক্টলি বসাই দিব ai ডট bi, y এ 0, z এ 0। আবার এটাও যেহেতু লজিক্যাল অপারেশন আমি বলেছি যে ডাইরেক্টলি x এ বসাই দিবেন, সো ai অর bi এখানে 0 এখানে 0। সো এখন আসেন আমরা যদি ইকুয়েশন গুলো লিখি, ফার্স্টে আসেন x এর ইকুয়েশনটা কি হবে। x এর ইকুয়েশনটা আসবে হচ্ছে আমাদের ai হচ্ছে ফার্স্টে 4টা রোয়ে ফিক্সড, সো ফার্স্টে 4টা রোয়ে কোন সিলেকশন ভ্যারিয়েবল ফিক্সড সেটা দেখি। এই সিলেকশন ভ্যারিয়েবলটা ফিক্সড, সো আমরা লিখতে পারি s1 বার ai প্লাস ai ডট bi এখানে আসবে, তার সাথে সিলেকশন ভ্যারিয়েবল গুলো বসবে। সো সিলেকশন ভ্যারিয়েবল কি কি আছে, s2 বার s1 s0 বার। সো s2 বার s1 s0 বার, এখানে বসে যাবে হচ্ছে ai অর bi, এই জায়গায় বসবে এই যে এই সিলেকশন ভ্যারিয়েবল গুলো s2 s1 s0 বার। এটাকে অনেকে সিম্পলিফাই করেছেন, সিম্পলিফাই করলেও আমি মার্কস দিয়েছি, না করলেও এখানে মার্কস দিয়েছি, বিকজ এটা অলরেডি অনেকটা সিম্পলিফাইড ফরম্যাটে আছে। দেখেন আপনি এখান থেকে কিন্তু আর কিছুই কমন নিতে পারছেন না, আপনাকে কমন নিতে হলে বা আরো সিম্পলিফাই করতে হলে আসলে এগুলোকে ভেঙে ফেলতে হবে, ভেঙে একটা বড় প্রসিডিওরে যেতে হবে। সো যেহেতু মোটামুটি কমন নেওয়াই আছে, যেটা কমন নেওয়া এটা কমন নেওয়া, সো আমি এখানে যারা এতটুকু পর্যন্ত লিখেছেন তাদেরকে ফুল মার্কস দিয়েছি। সো এখন x এর ইকুয়েশন শেষ, যদি আমরা y এর ইকুয়েশন দেখি, সো y এর ইকুয়েশনটা হবে হচ্ছে আপনাদের এরকম, y এর ক্ষেত্রে bi বার আছে এবং 1 আছে। সো bi বারের জন্য আমরা কি লিখতে পারি, bi বারের জন্য আমরা লিখতে পারি হচ্ছে bi বার আছে এই রোতে, সো s2 বার s1 বার s0 bi বার, এবং এখানে 1 আছে, সো এখানে লিখবো আমরা s2 s1 বার s0 ডট 1। সো 1টা আমি আর লিখলাম না। সো এখান থেকে আপনারা কি করতে পারেন, s1 বার s0 কে কমন নিয়ে ফেলতে পারেন, কমন নিলে আমার কাছে থাকবে হচ্ছে s2 বার bi বার প্লাস হচ্ছে s2। সো এতটুকু পর্যন্ত যারা লিখেছেন তাদেরকে আমি ফুল মার্কস দিয়েছি, বাট এইটুকু লিখাতে আমি 0.5 ডিডাক্ট করেছি, কারণ এখানে আরেকটু কমন নেওয়া যেত, জাস্ট মানে আর 5-10 সেকেন্ড সময় আপনি ব্যয় করলে এখান থেকে খুব ইজিলি কমন নিয়ে ফেলতে পারতেন। সো যারা এতটুকু লিখেছেন তাদেরকে আমি 0.5 কেটেছি, যারা এতটুকু লিখেছেন তারা ফুল মার্কস পেয়েছেন। সো এই জায়গায় আমি কি করেছি, বা এই জায়গায় এখানে আরো সিম্পলিফাই করতে চাইলে কেউ করতে পারেন, s1 বার s0 এটাকে লেখা যায় হচ্ছে s2 প্লাস bi বার। কিভাবে আসছে সেটা একটু ফর্মুলাটা দেখে নেবেন, গুগল করে নেবেন, অলরেডি বলে ফেলছি সেট এর সলিউশনে। সো এটা গেল আমাদের y এর সলিউশন বা y এর ইকুয়েশন। এবার আসেন z এর ইকুয়েশনের জন্য। z কেবলমাত্র ফার্স্ট রোতে 1 আছে, সো ফার্স্ট রো কোনটা, এইটা। সো এটার জন্য আমরা কি লিখবো, s2 বার s1 বার s0 বার। এখানে অনেকে ভুল করেছেন, কেউ কেউ বার দেন নাই, একজন দেন নাই হয়তো, যারা তারটা কপি করছেন তারা কেউই বার দেন নাই। এবং খুবই আনফরচুনেটলি হচ্ছে মানে একটা খারাপ লাগার ব্যাপার যেটা আমার, সেটা হচ্ছে আপনাদের এই যে এতগুলো খাতা, 3-4টা প্যাটার্নের বেশি আসলে আমি প্যাটার্ন পাইনি, সবার কোশ্চেন অ্যান্সার একই রকম, বিকজ একজন অ্যান্সার করেছেন বাকিরা অ্যান্সার করেছেন বা হেল্প নিয়েছেন, যাই করেন না কেন, বাট এটা খুবই আসলে মানে ব্যাপারটা খারাপ লাগছে আর কি, যে আপনারা নিজেরা ট্রাই করেন নাই অনেকেই। আচ্ছা যাই হোক, সেসব কথা এখন বলে লাভ নাই। সো আমাদের 1 নম্বরের কোশ্চেনের 1 নম্বর পার্ট শেষ। সেকেন্ড পার্টটায় বলা আছে হচ্ছে যে কোন সিলেক্টর বিটটা আপনাদের ইয়ার জন্য অ্যারিথমেটিক এবং লজিক্যালকে ডিফারেন্সিয়েট করার জন্য কাজ করেছে। সো আমরা যদি একটু দেখি, এই
পোর্শনটুকু, যে যখন আমাদের s1 = 0 তখন হচ্ছে অ্যারিথমেটিকের কাজ হয়েছে, যখন s1 = 1 তখন হচ্ছে আমাদের লজিক্যাল অপারেশনের কাজ হচ্ছে। সো আমাদের সিলেক্টর বিটটা হচ্ছে s1 এবং আমাদের হচ্ছে একটা বিটের জন্য আমাদেরকে সার্কিটটা আঁকতে বলা হয়েছে, যে সার্কিটটা আপনি একবার আঁকবেন। এবং আমি যদি এক্সাম দিতাম তাহলে যেটা করতাম সেটা হচ্ছে আমি এই পোর্শনটা সবার শেষে অ্যান্সার করতাম, বিকজ এখানে যেহেতু একটা সার্কিট ড্র করার ব্যাপার আছে, আমি জাস্ট ইকুয়েশন দেখে দেখে সার্কিট ড্র করব, বাট সার্কিট ড্র করতে সময় লাগে এবং এটার মার্কসও কম, সো আমি এটা সবার শেষে অ্যান্সার করতাম। অনেকে দেখা গেছে এটা অ্যান্সার করতে গিয়ে শেষের দিকে জিনিসপত্রগুলো তাড়াহুড়া করে অ্যান্সার করছেন। সো আপনি এক্সামে কিভাবে আসলে অ্যান্সার করছেন সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি, সেটার উপরেও কিন্তু আপনার মার্কস অনেকখানি ডিপেন্ড করে। সো যাই হোক, এটা অনেকেরই ঠিকঠাক মতন হয়েছে, 2-1 জনের ভুল হয়েছে। এবার আসেন 2 নাম্বার কোশ্চেনে কি বলা হচ্ছে। 2 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে অ্যালেক্স ক্লেম করছে যে আমাদের ডিক্রিমেন্ট অপারেশনটা অর্থাৎ a-1 এই অপারেশনটা ফাইনাল ক্যারি বিটটাকে প্রডিউস করে, বা ফাইনাল বিটে একটা ক্যারি প্রডিউস করে যদি আমাদের অপারেন্ডটা 0 হয়। সো এটা আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? সো আপনি প্রথম নাম্বারটা পাবেন হচ্ছে আপনার অ্যানসারটার জন্য, যে এগ্রি করছেন নাকি ডিসএগ্রি করছেন। এটা আসলে ট্রু, সো আমরা এটার সাথে এগ্রি করছি। যদি কেউ লিখে থাকেন যে আমি এগ্রি করছি, তাহলে আপনি 1 নাম্বার পেয়েছেন। সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রুফ করে দেখাতে হবে যে অ্যাকচুয়ালি আপনি যে এগ্রি করছেন সেটা আসলে ঠিক কিনা। সো আমরা f = a-1, আমরা জানি ফাইনাল ক্যারি বিট প্রডিউস হয় যদি হচ্ছে f > 2n হয়, বা a-1 > 2n হয়। সো -1 কে আমরা আবার লিখতে পারি হচ্ছে 2n-1। কিভাবে লিখেছি এটা আমি আপনাদেরকে ক্লাসেই দেখাইছি অনেকবার। সো -1 বেসিক্যালি আসলে ম্যাম এটা কি ট্রু হবে? হ্যাঁ, এটা ট্রু হবে। ম্যাম ডিক্রিমেন্ট অপারেশনে a greater than 0 হলে হ্যাঁ, গ্রেটার দেন 0 হবে। সরি, আমি খেয়াল করি নাই, আমি একটু ভুল বলছি। এটা হচ্ছে ফলস হবে। সো যারা ফলস লিখছেন তারা হচ্ছে মার্কস পাইছেন। সো এটা ফলস হবে। সো এখান থেকে হচ্ছে আমরা আচ্ছা, থ্যাংক ইউ আমার ভুলটা ধরে দেওয়ার জন্য। সো এখান থেকে হচ্ছে আমরা কি করব, এটাকে ডিরাইভ করব। সো আচ্ছা, যারা হচ্ছে আমি কিন্তু মার্কস ওভাবেই দিয়েছি যে যারা হচ্ছে ট্রু ফলস লিখছেন, মানে ঠিকটা যেটা লিখছেন সেটাতেই মার্কস দিয়েছি, বলার সময় ভুল বলতেছি এমন কিন্তু না। যারা ফলস লিখছেন তাদেরকে মার্কস কাটছি, যারা ট্রু লিখছেন তাদেরকে মার্কস দিছি। অ্যানসার যেটা সেটার উপর ডিপেন্ড করে মার্কস দিছি। সো এখন হচ্ছে তাহলে আমরা এটাকে কি দেখাবো, a-1 কে a-1 এর জায়গায় আমরা লিখবো হচ্ছে a + 2n-1 > 2n। সো 2n বাদ দিয়ে দেন, সেখান থেকে আসবে হচ্ছে a-1 > 0। দ্যাট মিন্স a-1 টাকে যদি আপনি ওই পাশে নিয়ে যান a > 1। সো a > 1 মানে কি, a 1 বা তার থেকে বড়, তার মানে a 0 থেকেও বড়। সো যারা এই জিনিসটুকু এতটুকু পর্যন্ত লিখছেন তারা হচ্ছে 2 মার্কস পাইছেন 3-এ। সো লাস্ট মার্কসটা তাহলে কিসের উপরে আসা ডিপেন্ড করে, মানে কিসের উপরে আসা উচিত ছিল? লাস্ট মার্কটা আসা উচিত ছিল হচ্ছে আপনাদের এক্সাম্পলের জন্য। এক্সাম্পল যারা দিছেন তারা মার্কস পাইছেন ফুল। আবার অনেকে করছেন কি জাস্ট এক্সাম্পল, মানে এগ্রি করেন কি করেন না সেটা লিখে জাস্ট এক্সাম্পল দিয়ে দিছেন, সেটাতেও আমি 1 মার্কস কেটেছি, কারণ সেকেন্ড স্টেপটা দেখান নাই। এই ডেরিভেশনটা দেখানো উচিত ছিল, দেখায় হচ্ছে আপনাদেরকে এক্সাম্পল দেখানো উচিত ছিল। সো এক্সাম্পলটা কিরকম, ধরেন আমাদের a > 0। সো a > 0, আচ্ছা আমরা হচ্ছে এটার সাথে ডিসএগ্রি করছি। যদি আমরা এটার সাথে ডিসএগ্রি করি তাহলে কি ইকুয়াল 0 যে সেটাকে আমরা দেখাই যে ইকুয়াল 0 কিনা। এবার ইকুয়াল 0 এর সাথে আপনি কি করবেন, আপনি হচ্ছে এটাকে 1 ডিক্রিমেন্ট করবেন। সো আপনি -1 যোগ করবেন বেসিক্যালি। সো a-1 কে আমরা লিখতে পারি হচ্ছে a + -1। সো a + -1 মানে হচ্ছে a প্লাস বেসিক্যালি 4টা 1। সো আমাদের a হচ্ছে 0 0 0 0। এবার হচ্ছে আপনি 4টা 1 অ্যাড করেন। সো 4টা 1 অ্যাড করলে দেখেন আমাদের কোনো ক্যারি জেনারেট হচ্ছে না। সো আসলে অ্যালেক্স যেটা ক্লেম করছে সেটা আসলে ঠিক না। সো আপনি এতটুকু যদি দেখেন তাহলে আপনি কি পেয়ে যাচ্ছেন, 3 মার্কস পেয়ে যাচ্ছেন, ফুল মার্কস। সো এটা ছিল আমাদের 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এবার হচ্ছে 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সারে আসি। 3 নাম্বার কোশ্চেনে আমাদের s হচ্ছে একটা ভ্যারিয়েবল আগেরটার মতনই, z, x, y এবং হচ্ছে আউটপুট।
সো আউটপুটে আমাদের কি বলেছে, যখন আমাদের s is equal to 1 তখন হচ্ছে a minus b minus 1, এবং যখন s is equal to 0 তখন হচ্ছে a plus 1 plus 1। এবং আপনারা খেয়াল করে দেখবেন প্রতিটা কুইজে, আমি যতগুলো কুইজ নিয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে আমি প্র্যাকটিস প্রবলেম যেগুলো ছিল স্লাইডের শেষে, সেখান থেকে একটা বা দুটা কোশ্চেন, একটাই বেসিক্যালি একটা কোশ্চেনের মতো আসছে আপনাদের। সো এইটা আপনাদের প্র্যাকটিস প্রবলেমে ছিল, যারা প্র্যাকটিস করছেন তারা খুব ইজিলি পারছেন। সো এখানে দেখেন a minus b minus 1, এটাকে লেখা যায় হচ্ছে a plus b বার। সো আমাদের x এ বসবে a, y এ বসবে b বার, z এ বসবে 0, এবং এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ট্রান্সফার উইথ ক্যারি। সো a তে বসবে 1, y এ বসবে সরি এতে x এ বসবে a, y এ বসবে হচ্ছে অল 1, এবং z এ বসবে হচ্ছে 1। সো আপনি যদি এবার ইকুয়েশন ফর্ম করেন, x এর জন্য আপনার ইকুয়েশন বসবে a, y এর জন্য আপনার ইকুয়েশন বসবে হচ্ছে b বারের জন্য একটা, যেটা হচ্ছে s b বার প্লাস s বার ডট 1 টা লিখলাম না, সো এটাকে আপনি শর্ট করে লিখতে পারেন s বার প্লাস b বার। যারা জাস্ট এই ইকুয়েশনটা লিখছেন তাদেরকে আমি মার্কস দিছি, কোনো মার্কস ডিডাক্ট করি নাই মিনিমাইজেশনের জন্য। এবং শেষে সেটা হচ্ছে আমাদের z এর ইকুয়েশন হচ্ছে জাস্ট এই রোটা। সো এই রোতে জাস্ট s বার, আমাদের সিলেকশন ভ্যারিয়েবল কোনটা, জাস্ট s, সো আমরা এখানে s বার বসাবো শুধু। সো এইটাই ছিল আপনাদের 3 মার্কসের অ্যানসার। তিনটা ইকুয়েশন যাদের ঠিক হয়েছে 3 মার্কস ইজিলি পেয়ে গেছেন। এখন আসেন 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেনটা আগের মতন সেম, আপনাদের টুজ কমপ্লিমেন্ট ফরম্যাট বলা হয়েছে বিকজ এটাকে রিপ্রেজেন্ট করার জন্য, যেটা আসলে মানে আপনাদেরকে বোঝানোর জন্য এটা আসলে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্টেশনে। সো আপনাদের উচিত ছিল যেটা আসলে 1110, এটা আসলে কিসের নেগেটিভ সেটা একটু বলে নেওয়া। এটা হচ্ছে -2 এবং এটা হচ্ছে 1001, এটা আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে -7। সো এই দুটো একটু বলে নেওয়া উচিত ছিল। মানে মোস্ট অফ দ্য পিপলই বলেন নাই, সেটার জন্য আমি কোনো মার্কস কাটিনি। আপনাদের এখানে মার্কস মেইনলি কাটা গেছে, আচ্ছা যাই হোক কিসের জন্য কাটা গেছে সেটা একটু পরে বলতেছি। সো এখানে আসেন যোগ করি 1 1 1 0, এখানে 1। সো আমাদের ক্যারি ফ্ল্যাগ হচ্ছে 1, জিরো ফ্ল্যাগ হচ্ছে যেহেতু 0 না, সো অ্যান্সার 0 না, সো আমাদের জিরো ফ্ল্যাগ 0। এবার হচ্ছে সাইন ফ্ল্যাগ হচ্ছে এমএসবি যেহেতু 0, সো সাইন ফ্ল্যাগ হচ্ছে 0। আপনাদের মেইনলি মার্কস কাটা গেছে হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের জন্য। কেন? কারণ ওই যে বলেছি দুইটা ফর্মুলা দিয়ে আপনাদের দেখানো দরকার ছিল যে cn+1 XOR cn, এবং হচ্ছে আমরা দুইটা নেগেটিভ নাম্বার যোগ করছি, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, বাট আমাদের রেজাল্ট আসছে পজিটিভ। সো সেইটার জন্য আপনাদের কিছু মার্কস ডিডাক্ট হয়েছে। সো বেসিক্যালি কোশ্চেন আসলে সেম ছিল, জাস্ট ভ্যালু ট্যালু একটু এদিক সেদিক ছিল, প্যাটার্ন সেম ছিল দুই সেটের কোশ্চেন। সো এটা হচ্ছে কুইজ 1 এর ফুল সলিউশন। এতটুকু পর্যন্ত কি কারো কি কোথাও প্রবলেম আছে, কনফিউশন আছে কোথাও? ম্যাম সার্কিট আঁকার সময় যদি আমাদের চারটা জিনিস এন্ড বা অর করতে হয় তখন কি চারটা একসাথে এন্ড করে দিতে পারবো না? হ্যাঁ, তুমি দুইটা থিওরিটিক্যালি দুইটা করে নিয়ে চারটা পাঁচটা তুমি এন্ড করতে পারবা, বাট ইয়েতে যখন করবা ল্যাবে তখন হচ্ছে তুমি দুইটার বেশি ইনপুট দিতে পারবে না, বাট থিওরিটিক্যালি তুমি চারটা পাঁচটা একসাথে এন্ড করো, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কুইজ 2 এর ক্ষেত্রে যাই। কুইজ 2 টা আপনাদের আসলে অনেকেরই খারাপ হয়েছে, এবং সবচেয়ে বেশি ভুল করছেন আপনারা ফার্স্ট কোশ্চেনটাতে। আমি মোস্ট প্রবাবলি দুইটা কি তিনটা খাতা পাইছি যাদের হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সারটা ঠিক আছে, এবং এই কোশ্চেনটা আপনাদের প্র্যাকটিস প্রবলেমে ছিল। আমার কেন যেন মনে হয় আপনারা বাসায় নিজেরা এটা একটু ভালো মতন দেখেন নাই, বা দেখলেও ঠিক অ্যান্সারটা খুঁজে বের করতে পারেন নাই। আমি আপনাদেরকে বলছিলাম যে কারো যদি কোনো প্র্যাকটিস প্রবলেম হয়, আমার তো সবগুলো দেখানো সম্ভব না, সলিউশন আপনারা করবেন, কোনোটাতে যদি কনফিউশন থাকে আমাকে মেইল করতে বলেছিলাম, কেউ মেইল করেন নাই, যাই হোক। সো এখন আসেন, আমি আপনাদেরকে কোশ্চেন বোঝার সুবিধার জন্য একটা জিনিস হাইলাইট করে দিয়েছিলাম। কোনো কিছু হাইলাইট করা মানে সেই জিনিসটা কি, সেই জিনিসটাকে এমফাসাইজ করা, রাইট? আপনারা যখন কোশ্চেনটা অ্যান্সার করেছেন তখন আপনাদের এই লাইনটাতে এমফাসাইজ দেওয়া উচিত ছিল, যে আমি বলেছি কি মিনিমাইজ দ্য নাম্বার অফ ইনপুটস ইন দ্য এক্সটার্নাল কেস। এইটা হচ্ছে আপনার এই কোশ্চেনের মেইন পোর্শনটা। সো এই কোশ্চেনটা তাহলে কিভাবে অ্যান্সার করবেন দেখেন। আমরা ফার্স্ট একটা ডিকোডার আঁকবো, যেহেতু আমাদেরকে ডিকোডার দিয়ে এই কাজটা করতে বলছে, ইমপ্লিমেন্ট করতে বলছে। এই কোশ্চেনটা ভালো মতো বুঝার ট্রাই করেন, এটা খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন। এবং আমরা কি কি ইমপ্লিমেন্ট করতে পারবো, ন্যান্ড গেট এবং অ্যান্ড গেট বলে দিয়েছে, যে ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করতে পারবো এবং ন্যান্ড গেটের সাথে অ্যান্ড গেটও ইমপ্লিমেন্ট করতে পারবো। অর্থাৎ আপনি চাইলে শুধু ন্যান্ড করতে পারেন, অ্যান্ডও করতে পারেন, অথবা ন্যান্ড এবং অ্যান্ড মিক্স করে করতে পারেন। সো আমরা ফার্স্ট একটা ডিকোডার এঁকে ফেলি, এখানেই আঁকি, ছোট করে দেখাই। আচ্ছা না, এখানে মনে হয় জায়গা হবে না, এখানে দেখেন, এখান থেকে শুরু করি। সো ধরেন আমাদের যেহেতু এখানে ইনপুট ভ্যারিয়েবল কয়টা দেখেন, তিনটা, এ বি সি। সো আমাদের বেসিক্যালি তিনটা ইনপুট যাবে, এ
বি সি। এবং আমরা জানি ডিকোডারে যদি ইনপুট 3টা যায় আউটপুট আসে হচ্ছে 2⁻³ বা 8। সো আমাদের এখানে লিখতে হবে হচ্ছে কি এটা সাইজটা লিখে দিতে হবে 3 × 8 ডিকোডার। এখন কারো যদি মনে না থাকে আমি একটু মনে করাই দেই যে আমরা ডিকোডার কি করি। ডিকোডার কি করে ন্যাম গেট কি ইউজ করে বা ইমপ্লিমেন্ট করে কাজ করে কিভাবে। ডিকোডার মানে হচ্ছে ফার্স্টে সে নট করে তারপরে সে হচ্ছে কি এন্ড করে। সো বেসিক্যালি ন্যাম গেট দিয়ে এই কাজটা করা যায়। ডিকোডার তাহলে বেসিক্যালি কি, ডিকোডার তাহলে বেসিক্যালি কিছু ন্যান্ড গেটস আর কিছুই না। সো আমরা ন্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করার জন্য যেহেতু 8টা আউটপুট আমরা এভাবে ডট দিয়ে দিতে পারি। আমরা শুধু শুধু ন্যান্ড গেট আঁকবো না, এভাবে ডট দিয়ে দেখাইতে পারি যেগুলো হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট হিসেবে যাচ্ছে। অনেকে এই ডটগুলো দেন নাই, আমি সেটার জন্য কোনো মার্কস কাটিনি। আমি ধরেই নিচ্ছি যে আমি যদি এই ডটগুলো নাও দেই, জাস্ট এইভাবে আমি যদি অ্যারো দেই বা লাইন দেই, তার মানেই হচ্ছে কি, তার মানে হচ্ছে ডিকোডার থেকে কোনো একটা আউটপুট বের হচ্ছে, সেটা ধরে নিচ্ছে আমি ন্যান্ড হয়েই বের হচ্ছে। এই সার্কেলগুলোর জন্য আমি কোনো মার্কস কাটি নাই, বাট এক্সাক্ট নিয়মটা হচ্ছে এই সার্কেলটা দিয়ে দিবেন, না দিলেও কোনো মার্কস কাটি নেই। এখন আসেন, এটা হচ্ছে 0 নাম্বার মিন টার্ম আসবে, এখান থেকে বের হবে 1 নাম্বার মিন টার্ম, 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। সো আমার 8টা মিন টার্ম চলে আসছে। তো প্রথমটাকে আমি জাস্ট কি করতে পারি, আমাদেরকে বলাই হয়েছে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে। দেখেন 1 আর 3 এই দুটোকে আমি জাস্ট ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিব। সো আমার এটা হচ্ছে 1 নাম্বার এবং এটা হচ্ছে আমার 3 নাম্বার মিন টার্ম। সো এই দুটাকে আমি ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিলাম। সো এটা হচ্ছে আমার F1। এবার F2 এর ক্ষেত্রে দেখেন 0, 5, 7 তিনটা। সো আমি 0 নিলাম, 5 নিলাম, 7 নিলাম। সো এখানে আমি একটা ন্যান্ড গেট ইউজ করে F2 কে ইমপ্লিমেন্ট করে ফেললাম। তাহলে ট্রিকি পার্টটা অ্যাকচুয়ালি কোথায়? ট্রিকি পার্টটা হচ্ছে আপনাদের F3 তে। F3 তে দেখেন আমাদের 5টা মিন টার্ম আছে। আপনি যদি 5টা মিন টার্ম নেন, দেখেন অনেকগুলা মিন টার্ম হয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে কোশ্চেনে বলেই দিছি মিনিমাইজ দ্য নাম্বার অফ ইনপুটস ইন দ্য এক্সটার্নাল গেটস। এক্সটার্নাল গেট বলতে কোনটাকে বোঝাচ্ছে, এগুলা না কিন্তু। আমি যদি অন্য একটা কালার নেই, এগুলা না কিন্তু, এগুলো এক্সটার্নাল না, কারণ এগুলো আপনার ডিকোডারকে ইমপ্লিমেন্ট করার জন্য লাগবে। তাহলে আপনার এক্সটার্নাল গেট কোনগুলো, যেগুলো দিয়ে আমি আপনাকে ইমপ্লিমেন্ট করতে বলেছি এগুলো। সো আপনাকে কি করতে হবে, এই গেটগুলোতে আপনার ইনপুটের সংখ্যা মিনিমাইজ করে ফেলতে হবে। কিন্তু এখানে তো 5টা জিনিস চলে আসতেছে, বেশি চলে আসতেছে। আপনি এটাকে কিভাবে কমাইতে পারবেন? আপনি যদি F3 বার নেন, F3 বার নিলে কি হয় আমরা একটু দেখি। ABC, সো ABC আমরা যদি F3 বার নেই তাহলে আমাদের চলে আসে হচ্ছে যে মিন টার্ম গুলো নাই সেগুলা। সো আমাদের কোন কোন মিন টার্ম নাই? 2 নাই, 4 নাই, 6 নাই। সো এই মিন টার্ম গুলো আমাদের নাই। এই মিন টার্ম গুলো নিয়ে এবার আমি একটা ফাংশন করব একটা গেট দিয়ে। সো আগে করি তারপর বলছি কেন করছি। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার মিন টার্ম, এটা হচ্ছে 4 নাম্বার মিন টার্ম, এটা হচ্ছে 6 নাম্বার মিন টার্ম। এইখানে আমরা কি করব, এন্ড গেট ইউজ করব। এখন কোশ্চেন করতে পারেন এন্ড গেট কেন ইউজ করলাম, কারণ আপনাকে কোশ্চেনে বলাই হয়েছে আপনি ন্যান্ড ইউজ করতে পারেন অথবা এন্ড ইউজ করতে পারেন। এখন কেউ কোশ্চেন করতে পারেন যে এন্ড মানে এন্ড ইউজ করতে বলা হয়েছে দেখে কি আমরা এন্ড ইউজ করব না। দেখেন আমি কিন্তু F3 বার নিছি, F3 টাকে আমার কি দিয়ে, আমি যদি F3 কে ইমপ্লিমেন্ট করতাম, এটা ধরেন F3, আমরা যদি F3 ইমপ্লিমেন্ট করতাম তাহলে ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতাম। তাহলে F3 বারকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? এন্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি না, কারণ ন্যান্ড কে নট করলেই তো আমাদের এন্ড চলে আসছে আবার, অর্থাৎ ন্যান্ড কে বার করলেই আমাদের এন্ড চলে আসছে। এখন বলতে পারেন যে তাহলে আমরা F1 এবং F2 তে কেন এন্ড ইউজ করলাম না? কারণ F1 এবং F2 তে যদি আপনি এন্ড ইউজ করতেন, যদি বার করতেন, তাহলে দেখেন তো কতগুলো টার্ম চলে আসতো, 1 আর 3, এই দুইটা বাদে বাকি সবগুলো মিন টার্ম চলে আসতো। এখানেও দেখেন 3টা আছে, 3টা বাদে বাকি 5টা মিন টার্ম চলে আসতো। তার মানে আপনার ইনপুটের সংখ্যা আরো বাড়তো। আমাদের কন্ডিশনই হচ্ছে আমরা কি করব, এক্সটার্নাল গেটে নাম্বার অফ ইনপুটস কমায় ফেলবো। এই কারণে হচ্ছে যেখানে আমাদের ইনপুট বেশি ছিল, অর্থাৎ কেবলমাত্র F3 তে আমরা সেটাকে বার করে এন্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এটা ছিল হচ্ছে কি আপনাদের পারফেক্ট সলিউশন। অনেকে ট্রুথ টেবিল করেছেন, অনেকে কে ম্যাপ ইউজ করেছেন, অনেকে ফাংশন গুলোকে সিম্পলিফাই করেছিলেন। এত কিছু কোনো কিছুরই করার দরকার ছিল না, জাস্ট হচ্ছে এই এতটুকু আঁকলেই আপনারা 2 মার্কস পেয়ে যেতেন, বেসিক্যালি 4 মার্কস, কারণ কুইজ 10 এ হয়েছিল। সো এতটুকু আঁকলে 4 মার্কস পেয়ে যেতেন। মোস্ট প্রবাবলি যারা সবাই ভুল করছেন, মানে যারা ভুল করছেন মোস্ট অফ দ্য পিপল সবাই হচ্ছে F1, F2, F3 এটাকে এভাবেই রাখছেন। সো সেক্ষেত্রে মার্কস কাটা গেছে। আবার অনেকে কি করছেন, এটাকে বার করছেন, সেক্ষেত্রে একটাকে বার করেন নাই, 3টাকে বার করে ফেলছেন। সো এইখানে একটু প্রবলেম ছিল আপনাদের সবার। এই কোশ্চেনে কি কারো বুঝতে কোথাও প্রবলেম আছে? ম্যাম F3 কে ম্যাম F1 আর F2 এর এন্ড হিসেবে লেখা যায় না?
আপনাকে আলাদা আলাদা করে ফাংশন গুলো ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। আপনি যদি এভাবে করেনও যে আপনি কি করতে চাচ্ছেন যে F1 এবং F2 মিলায় আপনি অ্যাড করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে কি আপনার কি চলে আসবে দেখেন, আপনি তো এখানে ন্যান করছেন, ন্যান করার পরে আপনি যখন আবার ন্যান করবেন, দুইবার ন্যান করার পরে আপনি যখন আরেকবার ন্যান করবেন তখন এন্ড করব। শুধু অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ সেটাও করতে পারেন, হ্যাঁ সেটাও করতে পারেন, দুইটাকে আপনি F1 এবং F2 কে করে তারপর হচ্ছে কি আপনি এন্ড করতে পারেন। কিন্তু দেখেন যদি আমি এখানে জাস্ট এই জায়গায় সাপোজ আমি এখানে 2 দিয়ে দিলাম, তাইলে কিন্তু আর করতে পারবেন না। সো আমার মনে হয় ওই প্রসিডিওরে না যে, এখানে তো কমন পড়েছে দেখে আপনি এন্ড করতে পারছেন, সো আপনি ওই প্রসিডিওরে না গিয়ে আপনি এই মানে এইটাকে যেটাতে ইনপুটের সংখ্যা বেশি সেটাকে বার করে আরেকটা এন্ড করাই আমার মনে হয় বেটার। বাট আপনি চাইলে ওভাবে করতে পারবেন যদি কমন পড়ে যায় আপনার। আচ্ছা যাই হোক, এটা একটা ভালো কোশ্চেন ছিল, আমি নিজেও এই জিনিসটা ভালো মতন খেয়াল করে দেখি নাই আসলে, এখন আপনি বলাতে মাথায় আসলো। আচ্ছা এখন আসেন 2 নাম্বার কোশ্চেনটা। 2 নাম্বার কোশ্চেনটা সবাই পারছেন, 2-1 একটু ভুল করছেন। কি ভুল করছেন? যে বাইনারি, এই যে 10011 তিনটা 0 এরকম একটা অ্যান্সার ছিল সম্ভবত, সবাই পারছেন, আমি এমন কাউকে পাই নাই যেটা পারেন নাই। বাট ভুল করছেন কোথায়? এটাকে বাইনারিতে রেখে দিছেন। বাট আমি আপনাদেরকে বারবার বুঝাইছি যে যখন আপনি হচ্ছে গিয়ে এই 825 এর জন্য 8255 এর জন্য হচ্ছে গিয়ে আপনি পোর্ট নাম্বার বা কন্ট্রোল ওয়ার্ড ডিজাইন করবেন, বা আপনি স্যাপেও যদি দেখেন যে আমাদের কন্ট্রোল ওয়ার্ড মানেই হচ্ছে সেটাকে আমাদের হেক্সায় রিপ্রেজেন্ট করতে হয়। সো আপনারা বেসিক্যালি বেশিরভাগ মানুষই কি করেছেন, বর্ণনাও দিছেন সুন্দর করে, বা বর্ণনা আরো একটা অবজারভেশন ছিল আমার, মোস্ট অফ দ্য পিপল কি করেছেন অনেক এসএ লিখে বিশাল বড় বর্ণনা দিছেন। এত বড় বর্ণনা দেওয়ার দরকার ছিল না, আপনি জাস্ট যদি এরকম করে একটা চার্ট করতেন, এটা হচ্ছে D7 D6 D5 D4 সবগুলো বিট আর কি, তারপর এখানে নিচে লিখে দিতেন যে 100110000 এবং এখানে আপনি লিখে দিতেন যেটা হচ্ছে আইও মোডের জন্য আইও, এটা হচ্ছে পোর্ট এ বুঝায়, এটা হচ্ছে কত মোড হয় সেটা বুঝায়, মানে জাস্ট এইভাবে লিখে দিলেই হয়তো। অনেকে অনেক কিছু লিখছেন, এত কিছু লেখার দরকার ছিল না। যাই হোক, তো এখানে সবার হচ্ছে যারা হেক্সায় লিখেন নাই আমি তাদের 0.5 করে কেটেছি, যারা হেক্সায় রিপ্রেজেন্ট করেন নাই বেসিক্যালি 1 করে কাটা উচিত ছিল, বাট আমি 0.5 করে কাটছি। সো 2 নাম্বার কোশ্চেনটা যেহেতু সবাই পারছেন, সো এটা আমি আর সলিউশন দেখাইলাম না, খুবই সহজ জিনিস। 3 নাম্বার কোশ্চেনটা অনেকে কাছাকাছি গেছেন, বাট আমি একটা সিঙ্গেল খাতাও পাই নাই যেটা হচ্ছে একদম পুরো পারফেক্টলি কারেক্ট ছিল। সো 3 নাম্বার কোশ্চেনটা একটু ট্রিকি পার্টের জিনিস, সো 3 নাম্বার কোশ্চেনটা একটু ভালো মতো বোঝার ট্রাই করেন। 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হচ্ছে আপনি একটা ফ্লো চার্ট এবং স্টেট ডায়াগ্রাম ডিজাইন করবেন, যেটা কি করবে একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে আপনাকে মডটা জেনারেট করে দিবে। অর্থাৎ আমার ভাগফলের দরকার নাই, আমার জাস্ট ভাগ শেষের দরকার বা রিমাইন্ডারের দরকার। সো আমরা যদি এটার জন্য কাজ করতে যাই, আমি আপনাদেরকে ক্লাসে বা স্লাইডে যে এক্সাম্পলটা দেখিয়েছি সেই এক্সাম্পলের সাথে মিল রেখে করার চেষ্টা করছি, যেহেতু আপনারা তো সেই এক্সাম্পল দেখেই পড়েছেন বা পড়বেন। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা ইনিশিয়াল স্টেটে যখন আছি তখন হচ্ছে আমাদের x = 1, অর্থাৎ x = 1 পেলে সেই ইনিশিয়াল স্টেট থেকে ইনিশিয়াল স্টেটে আসবে এবং তারপর কাজ শুরু করবে। সো x = 1 মানে হচ্ছে ইনিশিয়াল স্টেট। এটা আমরা আগের যে আমাদের ফ্লোচার্ট গুলো ছিল চ্যাপ্টার 10 এর সেগুলোতে আমরা দেখেছি। সো আমরা সেখান থেকে কি করব, আমরা যদি qm = 1 পাই, আপনাদেরকে বলা আছে দেখেন ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট qm স্টার্টস দ্য মডুলেশন অপারেশন, অর্থাৎ qm = 1 হলে আমরা কি করব, মডুলেশন স্টার্ট করব বা মড অপারেশনটা পারফর্ম করা স্টার্ট করব। যদি qm = 0 পাই তাহলে কোনো কাজ করব না। সো qm = 1 আসলো, আসার পরে আমরা কি করব, আমরা আমাদের মডুলেশনের কাজটা শুরু করব বা মডের কাজটা শুরু করব। এখন আসেন এটার জন্য সবচেয়ে ট্রিকি পার্ট যেটা আপনাদেরকে ধরতে হবে যে আমি আসলে একটা জিনিসের ভাগশেষ কিভাবে বের করতে পারি। এবং আপনাদেরকে বলা আছে যে আমাদের কি আছে, একটা ALU আছে। আপনাদের কোশ্চেনে কিন্তু অনেকখানি অ্যান্সার দেওয়া থাকে, দেখেন ALU দ্যাট ক্যান পারফর্ম অনলি অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অপারেশন। অর্থাৎ আপনাদেরকে এখানে বলা হয়েছে একটা ALU আছে যেটা কি করতে পারে, অনলি দিয়ে আমি বলে দিয়েছি কি শুধু অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে পারে, আর কিছুই সে করতে পারে না, শিফট বা অন্য যে কোনো কিছু শেয়ার করতে পারে না। সো আপনাদের এখান থেকে আসলে বুঝে নেওয়া উচিত ছিল যে ইদার অ্যাডিশন অথবা সাবট্রাকশন আমার মডুলেশন অপারেশনের জন্য দরকার, বা সোজা কথা আমার অ্যাডিশন এবং সাবট্রাকশনই দরকার, আর কিছুই দরকার নেই। সো আপনি যদি একটু চিন্তা করেন যে আমরা সব সময় পড়ে আসছি যে আমাদের ডিভিশনের ক্ষেত্রে কি করতে হয়, বিয়োগ করতে হয়, এবং অ্যাডিশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যোগ করতে হয়, আমরা যোগ করে মাল্টিপ্লিকেশন করি এবং বিয়োগ করে আমরা ডিভিশনের কাজটা করি। সো ফার্স্টে বুঝতে পারতেছি যে আমাদের রিমাইন্ডার বের করার জন্য আমাদের আসলে বিয়োগ করতে হবে।
সো বিয়োগ করলে কিভাবে আসলে আমরা রিমাইন্ডারটা পাই খেয়াল করে দেখেন। ধরেন আমার কাছে একটা সংখ্যা আছে 5, এর ভ্যালু ধরলাম 5 এবং বি এর ভ্যালু ধরলাম হচ্ছে 2। সো আমি এটার ভাগশেষ বের করতে চাচ্ছি। আমি কিভাবে বের করতে পারি? বিয়োগের মাধ্যমে। প্রথম স্টেপে আমি কি করতে পারি? 5 - 2 করতে পারি, আমার আসবে কত? 3। দ্বিতীয় স্টেপে বারবার বলছি আমার কিন্তু ভাগফলের কোনো দরকার নেই, আমার জাস্ট ভাগশেষটা দরকার। সো দ্বিতীয় স্টেপে আমি আবার কি করতে পারি? এই 3 থেকে আবার 2 বিয়োগ করতে পারি, অর্থাৎ ডিভিজরটা বিয়োগ করতে পারি, ভাজককে বিয়োগ করতে পারি, যাকে দিয়ে আমি ভাগ করব। সো আমি ভাগ করলাম, বিয়োগ করলাম ভাজককে দিয়ে। সো আমার এখানে আসলো 1 আসলো। এই 1টাই কিন্তু আমার জন্য ভাগশেষ। সো আপনি বুঝে ফেলছেন অলরেডি যে আমরা যদি জাস্ট একটা নাম্বার থেকে আরেকটাকে বিয়োগ করতে থাকি তাহলেই আমরা একটা সময় ভাগশেষ পেয়ে যাব। এইটুকু বুঝলাম। এখন আমরা কিভাবে বুঝবো যে আমি কতটুকু পর্যন্ত আসলে বিয়োগ করতে থাকবো, মানে ভাগশেষটা যে আসছে চলে আসছে সেটা আমি কিভাবে বুঝবো? তো সেটা কিভাবে বুঝবো সেটা একটু পরে বলছি। সো প্রথম কাজ যেটা সেটা দেখেন। প্রথম কাজ তাহলে কি? আমরা ধরেন এ ভ্যারিয়েবলে কাকে স্টোর করে রাখছি, কারণ দেখেন প্রথম স্টেজে হচ্ছে এটা এ এটা বি, এ থেকে বি বিয়োগ করে 3 পাচ্ছি, পরের স্টেজে এই 3 থেকেই কিন্তু 2 বিয়োগ হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? এভাবে লিখতে পারি না, এতেই আমরা a - b করে স্টোর করছি, কারণ পরবর্তী স্টেজে আমার এটাই হচ্ছে এ, এই এ থেকে আমি আবার কি বিয়োগ করছি? বি বিয়োগ করছি। সো আমরা কি করব? এতে স্টোর করব এ থেকে বি এর বিয়োগফল, অর্থাৎ এ থেকে বি বিয়োগ করে আমরা এতে স্টোর করব, এই এটাকেই আমরা আবার পরে ইউজ করব। সো এইটুকু লিখলাম। এখন আমাদের একটা ক্যারি আউটের ব্যাপার থাকবে। সো আমরা ক্যারি আউটটাকে স্টোর করে রাখবো কোথায়? ই তে। সো ই ইজ ইকুয়াল টু সি আউট, ক্যারি আউটটাকে আমরা ই তে স্টোর করব। করার পরে আমরা আসলে কি করব? আমরা এই ইটাকে চেক করব। এই যে আমি একটু আগে বলেছি যে আমরা কি করব, যে আমাদের বিয়োগ করতে থাকবো, কিন্তু বিয়োগটা আসলে কতটুকু পর্যন্ত করব সেটা কিভাবে বুঝবো? সেটার জন্য আমাদের আসলে ক্যারি আউটটা বা ইটাকে কাজে লাগাতে হবে। কেন কাজে লাগাতে হবে? দেখেন, এটা তো আমি চোখের দেখায় বুঝে গেলাম যে 1টা হচ্ছে ভাগশেষ, আমি আর আপনি বুঝে গেলাম, কারণ আসলে কি খুব ছোট একটা সংখ্যা যেটা আসলে আর ভাগ যাচ্ছে না, বাট কম্পিউটারকে কিভাবে বুঝাবো? তো সেই জন্য যেটা করতে হবে, আমরা যখন 1 - 2 করব, এটা হচ্ছে আমার পরবর্তী স্টেজের এ, আবার আমি কি করব? এ থেকে বি বাদ দিব, আমি দিতেই থাকবো। সো একটা সময় আমরা কি পেয়ে যাব? আমরা -1 পেয়ে যাব। অর্থাৎ যখন দেখবো আমরা কোনো একটা নেগেটিভ ভ্যালু পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা স্টপ করে দেব। এখন নেগেটিভ ভ্যালু যে পেয়েছি বা ভ্যালু নেগেটিভ হয়েছে সেটা আমরা কিভাবে বুঝি? সেটা বুঝি হচ্ছে ক্যারি আউট দিয়ে। কারো যদি মনে না থাকে, এএলইউ এর অপারেশনে ক্যারি আউটের কিন্তু অনেক বড় ভূমিকা আছে, যে ক্যারি আউটের উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি কোন সংখ্যাটা বড় কোন সংখ্যাটা ছোট। সো আমরা ক্যারি আউটটাকে চেক করে বলে দিতে পারবো যে আমাদের নেগেটিভ ভ্যালু আসছে কিনা। সো এখন আমরা কি করলাম? এই ই কে চেক করব। ই কে চেক করার পরে আমাদের ই এর দুইটা ভ্যালু হতে পারে, একটা ক্যারি আউট, সেটার ভ্যালু দুই ধরনের হতে পারে, ইদার 0 হতে পারে অথবা কি হতে পারে? 1 হতে পারে। এখন আমাদের ক্যারি আউট ইজ ইকুয়াল টু 0 কখন আসবে? নরমাল কেসে কখন আসে? আপনি যদি 5 থেকে 2 বিয়োগ করেন, 5 থেকে 2 বিয়োগ করেন, দেখেন ক্যারি আউট আসে নাই কোনো। বা আপনি বাইনারিতে যদি আমি আপনাদেরকে দেখাই, বাইনারিতে 0101 হচ্ছে 5 এবং 2 হচ্ছে 0010। সো আমি ডিরেক্ট কমপ্লিমেন্টে না গিয়ে ডিরেক্ট বিয়োগ করে দিতেছি। সো আপনাদের ভ্যালু আসবে হচ্ছে 0011। সো দেখেন 1 থেকে 0 গেলে 1, 10 থেকে 1 গেলে 1, হাতে আছে 1 0। হ্যাঁ, সো 0011। এখন দেখেন এখানে কিন্তু আমাদের কোনো ক্যারি আসে নাই, এটা হচ্ছে কি নরমাল কেসে। কিন্তু আমি ক্লাসে পড়ানোর সময় একটা জিনিস খুব হাইলাইট করে বলেছিলাম আপনাদেরকে, যে আমরা এলইউতে ঠিক উল্টাটা হয়, নরমাল কেসের উল্টাটা হয়। অর্থাৎ আমাদের এখানে আমি যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি তখন আমাদের কোনো ক্যারি আসে নাই, বাট এলইউতে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে ক্যারি আসে। যদি কারো মনে না থাকে, আমি যে আপনাদেরকে 8টা স্টেজ দেখিয়েছিলাম বা 8টা ডেরিভেশন দেখিয়েছিলাম যে কখন ক্যারি আউট প্রডিউস হয়, সেটা একবার রিক্যাপ করে আসতে পারেন। যে যদি আমাদের a গ্রেটার দ্যান b হয় তখন হচ্ছে আমাদের ক্যারি আউট জেনারেট হয়। সো তাহলে আমরা a ইজ ইকুয়াল টু 0 কখন আসবে? যখন হচ্ছে আমাদের a লেস দেন b হবে। উল্টা কিন্তু a থেকে b বড় হলে নরমাল কেসে ক্যারি আসে না, ক্যারি 0 আসে, বাট এলইউতে a লেস দেন b হলে ক্যারিতে 0 আসবে। বা আরো যদি সহজ ভাষায় বলি, e ইজ ইকুয়াল টু 1টা চিন্তা করেন, এই পাশটা চিন্তা করেন। নরমাল কেসে যদি এমন হয় a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু b, তাহলে কিন্তু আমাদের বিয়োগে কোনো ক্যারি আসে না, বাট এলইউ এর ক্ষেত্রে বিয়োগে এই কন্ডিশনে আমাদের ক্যারি আসবে। সো যখন আমরা e ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি তার মানে হচ্ছে a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু b, এবং যখন আমরা 0 পাচ্ছি তখন হচ্ছে a লেস দেন b। সো আমরা যখন e ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি তার মানে কি এখনো আমার
এই যে আমি ধরেন এই স্টেজে আছি, অর্থাৎ এটা এখনো বি থেকে বড় আছে, তো তখন আমি আবার কি করব, আবার এই এই যে আরেকটা কালার নিয়ে দেখাই, আবার এই জিনিসটাই করব, যতক্ষণ পর্যন্ত না ছোট আসতেছে বা নেগেটিভ ভ্যালু না আসতেছে ততক্ষণ তো আমি বিয়োগ করতেই থাকবো। সো যেহেতু আমার এখানে a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু b এখনো আছে, সো আমি এই জায়গায় আবার কি করব, বিয়োগ করব। বিয়োগ করার আগে এতটুকু পর্যন্ত সবার ঠিক ছিল, বাট ভুলটা কোথায় হয়েছে খেয়াল করেন, নর্মাল কেসে ক্যারি আসার কথা না, কিন্তু এখানে ক্যারি আসছে। এই ধরনের একটা কন্ডিশন হচ্ছে আমরা যে ক্লাসে বা স্লাইডে দেখেছিলাম সেখানেও ছিল। আমি তখন আপনাদেরকে বারবার বলেছিলাম যেহেতু নর্মাল কেসে ক্যারি আসে না বাট এএলইউ তে ক্যারি আসছে, আমাদেরকে কি করে দিতে হয়, এই ই এর ভ্যালুটাকে বা ক্যারি আউটের ভ্যালুটাকে ক্লিয়ার করে দিতে হয়। সো তখন আমাদের ই ইজ ইকুয়াল টু 0 করে দিয়ে আগের স্টেজে ফেরত যাওয়ার কথা ছিল, বাট এখানে ই ইজ ইকুয়াল টু 0 এই স্টেপটা কেউ দেখান নাই। আমি একটা সিঙ্গেল পার্সনও পাই নাই যে দেখাইছেন, কেবলমাত্র একজনের খাতায় পেয়েছি যে লিখে কেটে দিছেন আবার, বাট তারটাই ঠিক ছিল আসলে। আচ্ছা এখন আসেন, তাহলে এইটুকু গেল, এটা হচ্ছে কি আমি বিয়োগ করতেই আসি শেষ হচ্ছে না। তাহলে যখন আমার a লেস দেন b হয়ে গেল, অর্থাৎ নেগেটিভ ভ্যালু চলে আসতেছে, অর্থাৎ এই যে নেগেটিভ ভ্যালু চলে আসলো, তখন আমি কি করব, তখন হচ্ছে আমাদের প্রসিডিওর শেষ। তাহলে এখন দেখেন আমি -1 পাইছি, লাস্ট স্টেজে এসে -1 পাইছি, এখন আমাকে কি করতে হবে, -1 তো আমার ভাগশেষ না, তাহলে আমি ভাগশেষ কিভাবে পাবো, খেয়াল করে দেখেন আমার ভাগশেষ হচ্ছে 1, এই 1টা আমি কিভাবে পাইতে পারি, আমি যদি এই যে লাস্ট স্টেজের যে আমার a ভ্যালুটা, এখানে যে এই a টা স্টোর হয়েছে, এই a এর সাথে এই a তে এখন আছে -1, এই a এর সাথে আমি যদি b কে যোগ করে দেই, বা -1 প্লাস b তে কে আছে, b তে সবসময় 2 আছে, b এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না একবারও, সো -1 প্লাস 2 করি, সেক্ষেত্রে আপনি কি পেয়ে যাবেন, আপনার ভাগশেষটা পেয়ে যাবেন, 1 পেয়ে যাবেন। এটা শুধু 5 বিয়োগ 2 করেছি, আপনি আরো কোনো বড় সংখ্যা নেন, ধরেন আপনি 7 বিয়োগ 7 মড 7 না, ধরেন কি বলবো দাঁড়ান, এখানেও তো আমাদের আরেকটু বড় সংখ্যা যদি নেই, ধরেন 30 কে 4 দিয়ে মড করেন, 2 থাকবে, সেটাও এভাবে আপনি প্রসেস অনুযায়ী হিসাব করে আসেন, এভাবে জাস্ট নিজে একটা রাফ স্কেচ করেন যে কিভাবে ইটারেশন গুলো হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে লাস্ট পর্যন্ত দেখবেন যে আপনি যখন আপনার হাতে কোনো একটা নেগেটিভ ভ্যালু থাকবে, আপনি এটার সাথে আপনি বিটাকে যোগ করে দিবেন, তাহলে আপনি রিমাইন্ডার পেয়ে যাবেন। সো আমাদের যে লাস্ট স্টেজের যে ভ্যালুটা ছিল সেটার সাথে যখন আমি বি যোগ করে দিচ্ছি বা +2 যোগ করছি, তখন আমি আমার রিমাইন্ডারটা পেয়ে যাচ্ছি। সো তাহলে আমাদের এখানে কি লেখা উচিত ছিল, এখানে লেখা উচিত ছিল হচ্ছে a = a + b। সো এটা লেখার পরে আমরা কি করতাম, আমাদের ভাগশেষ বা রেজাল্ট দেখানো শেষ, রেজাল্ট বের করা শেষ, সো আমরা তখন ইনিশিয়াল স্টেটে আবার চলে যেতাম। সো অনেকে এটা অ্যান্সার করতে পেরেছেন ঠিক মতন, এতটুকু অংশ করেছেন, এবং 2-1 ছাড়া বাকিদেরকে আমি দেখি না এই কথাগুলো লিখছেন, এই কথাগুলো লেখা উচিত ছিল, কারণ আমি নাহলে কিভাবে বুঝবো যে আপনি এখানে কিসের ভিত্তিতে 0-1 লিখলেন, কিসের ভিত্তিতে এইগুলা যোগ করলেন। সো যাই হোক, সেটার জন্য আমি মার্কস কাটি নাই, বেসিক্যালি আপনাদের মার্কস কাটা গেছে এখানে ই কে ক্লিয়ার করেন নাই বলি। সো এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্টের সলিউশন। সো ফ্লো চার্ট বুঝতে কি কারো কোথাও প্রবলেম আছে, এতটুকু অনেক কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল, এইটুকু বুঝতে প্রবলেম আছে কোথাও, বা কারো কোনো কোশ্চেন? ম্যাম ওখানে a - b না লিখে a + beta + 1 দিলে তো কোনো সমস্যা ছিল না। না, কোনো সমস্যা ছিল না। আর কারো কোনো কোশ্চেন? ম্যাম ই বিলংস টু 0, এটা এই অংশটা যদি আরেকবার বলতেন। বিলংস টু 0, আচ্ছা এই অংশটা হচ্ছে দেখেন, যখন আমাদের ই ইজ ইকুয়াল টু 1 আসে, তার মানে কি এলইউ তে a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু b, অর্থাৎ a b এর সমান বা তার থেকে বড়, এটা কি এলইউ এর ক্ষেত্রে আসতেছে। বাট নরমাল কেসে আমরা যখন যোগ বিয়োগ করি তখন তো আসলে সেটা হওয়া উচিত না, তখন আসলে আমাদের ক্যারি 0 হওয়া উচিত। সেই জন্য আমরা কি করব, ইটাকে 0 করে দিয়ে তারপরে হচ্ছে আবার এই বিয়োগের ক্ষেত্রে ব্যাক করে ফেলবো, যেন আমাদের ভ্যালুতে কোনো এফেক্ট না পড়ে। নরমাল আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যেই ধরনের কাজ করি সেই কাজ অনুযায়ী আমরা ইটাকে 0 করে দিলাম, যেটা আসলে আমাদের ই ইজ ইকুয়াল টু 1 আসা উচিত ছিল না, ইজ ইকুয়াল টু 0 আসা উচিত ছিল, সেই জন্য আমরা 0 করে দিয়ে আবার আগের প্রসেসে ব্যাক করলাম। এবার বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? সো আমি অবাক হয়েছি যে আপনারা এই কঠিন জিনিসটা মানে পেরে গেছেন, বাট আমি ক্লাসে যে জিনিসটা বলে দিছি যে এটাকে গ্রেটার দেন অর ইকুয়াল টু বি হইলে যে এটাকে আবার ক্লিয়ার করে আগের স্টেপে ব্যাক করতে হয়, সেটা মানে বুঝতে পারেন না, সেটা লিখেন নাই, সেটাতে আমি একটু অবাক হয়েছি। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট ছিল। এবার যদি স্টেপ ডায়াগ্রামটা দেখি,
স্টেট ডায়াগ্রামটা অনেকে অনেক ভাবে করছেন, সেই অনুযায়ী নাম্বার পাইছেন। ওই ই ইজ ইকুয়াল টু 0 করতে হবে এটা দেন নাই দেখে ওই ফ্লো চার্ট সরি স্টেট ডায়াগ্রামও গিয়ে ভুল হয়েছে, সেটার জন্য মার্কস কাটছি। বাট যদি মানে যে যেভাবেই করেন না কেন আপনার লজিক অনুযায়ী যদি আপনার স্টেট ডায়াগ্রাম ঠিক থাকে আমি সেটার জন্য কোনো মার্কস কাটি নাই। সো পরবর্তীতে যখন কোশ্চেনের অ্যান্সার করবেন আপনাদেরকে আমি একদম সহজ একটা উপায় শিখাই দেই। এগুলো একটু মুছে দিতেছি। সবচেয়ে সহজ যেটা উপায় আপনার স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি কি করেন, এটাকে দেন T0, এটাকে দেন T1, এটাকে দেন T2, এই বাম পাশেটা দিলাম T3, এটা দিলাম T4। এখন অনেকে বলতে পারেন যে তাহলে তো আমাদের 5টা স্টেট হয়ে যাচ্ছে, আমাদের 4টা স্টেট হলে সুবিধা, তাহলে আমাদের 2টা ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, মানে 2টা জেকে ফ্লিপ ফ্লপ অথবা 4টা ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, হ্যাঁ সেটাও করতে পারেন, 4টা স্টেটেও নিয়ে যেতে পারেন। 4টা স্টেটে তাহলে আমরা কিভাবে নিতে পারি এটাও আমি আপনাদেরকে স্লাইডে দেখাইছি, যে আপনারা চাইলে এইটুকু অংশকে একসাথে ইজ ইকুয়াল টু 0 হলে কি করতেছে সেই অংশটাকে একবারে একটা স্টেটে নিয়ে আসতে পারেন। যদি আমি আপনাদেরকে কোশ্চেনে কোনো সময় বলে দিই এই জিনিসটাকে আপনি 2টা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে অথবা কেবলমাত্র 4টা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ইমপ্লিমেন্ট করেন, তখন কিন্তু আপনাদেরকে কি করতে হবে, T0 থেকে T2 এর মধ্যে সরি T3 এর মধ্যে সীমাবদ্ধ করে ফেলতে হবে। তখন আপনি কি করতে পারেন, এই পুরো স্টেটটাকে আপনি T2 ধরতে পারেন, পুরো স্টেটটাকে T2 এবং বাম পাশের পোর্শনটাকে T3 ধরতে পারেন, বা বাম পাশেরটাকে T2 এবং ডান দিকের পুরো অংশটাকে T3 ধরতে পারেন। সো যেহেতু আপনাদের এখানে কোনো রেস্ট্রিকশন আপনাদেরকে এখন দেওয়া নাই, যদি কোশ্চেন এরকম দেওয়া থাকতো যে 4টা ডি ফ্লিপ ফ্লপ বা 4টা টি ফ্লিপ ফ্লপ দিয়ে করেন তখন আপনাদেরকে ভয় করতে হতো। বাট যেহেতু আমি এখন আপনাদেরকে কিছুই বলে দিইনি, সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি প্রত্যেকটাকে একটা একটা স্টেট ধরে ফেলেন, তাহলে আপনার আঁকতে সুবিধা হয়ে যাচ্ছে, এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই। সো আপনি কি করেন, ফার্স্টে T0 স্টেটে আছি, T0 স্টেটে QM ইজ ইকুয়াল টু 1 পেলে আমরা কোথায় যাব, QM ইজ ইকুয়াল টু 1 পেলে আমরা যাব হচ্ছে T1 এ, এবং QM ইজ ইকুয়াল টু 0 পেলে আমরা কি করব, ইনিশিয়াল স্টেটেই থাকবো। এই জিনিসটা অনেকে দেন নাই, QM ইজ ইকুয়াল টু 0 পেলে যে আমরা T0 এ থাকবো, এখানে ভুল করছেন। আচ্ছা QM ইজ ইকুয়াল টু 1 পেলে T1 এ গেলাম, T1 থেকে দেখেন আমি ডাইরেক্টলি কিন্তু T2 তে যাচ্ছি, কোনো চেকিং এ যাচ্ছি না। সো T2 থেকে আমি চেক করতেছি যে E ইজ ইকুয়াল টু 0 নাকি 1, E ইজ ইকুয়াল টু 0 হলে এক জায়গায় যাচ্ছি, E ইজ ইকুয়াল টু 1 হলে এক জায়গায় যাচ্ছি। সো আমি ধরে নিচ্ছি E ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি মনে হয় ডান বাম দিলে ভালো হয় এই জায়গাটায়। সো আমি যেভাবে আঁকা আছে সেভাবেই দেখাচ্ছি ডান বাম দুই পোর্শনে। সো আমি ই ইজ ইকুয়াল টু যদি আমি 0 পাই তাহলে আমি কোথায় চলে যাচ্ছি, তাহলে যাচ্ছি হচ্ছে T3 তে, এবং সরি ই ইজ ইকুয়াল টু 1 পেলে যাচ্ছি হচ্ছে T3 তে, ই ইজ ইকুয়াল টু 1 পেলে যাচ্ছি T3 তে, ই ইজ ইকুয়াল টু 1 পেলে T3 তে যাচ্ছি, এবং ই ইজ ইকুয়াল টু 0 পেলে আমি যাচ্ছি হচ্ছে T4 এ, এবং T4 থেকে আমি আবার ইনিশিয়াল স্টেজে ব্যাক করছি, T4 থেকে ইনিশিয়াল স্টেজে ব্যাক করছি T0 এ, এবং T3 থেকে আবার কি করছি T1 এ ব্যাক করছি। সো T3 টাই কি, এই যে E ইজ ইকুয়াল টু 0, যেটা অনেকেই আসলে করেন এবং যে কারণে আসলে মার্কস কাটা গেছে। সো এই ফ্লো চার্টটা যারা ঠিক মতো করছেন তারাই আসলে স্টেট ডায়াগ্রামটা ঠিক মতো করতে পারছেন। বাট আনফরচুনেটলি আমি একটা খাতাও পাই নাই পুরোপুরি যে E ইজ ইকুয়াল টু 0 লিখছেন, এটা একটা খাতাও পাইনি, একটা খাতা পাইছি যা হচ্ছে লিখে কেটে দিছেন। সো যাই হোক, এটা হচ্ছে কুইজ 2 এর সলিউশন। এতটুকু পর্যন্ত কি কারো কোথাও কোনো কোশ্চেন বা কনফিউশন আছে? T4 এর পর তো আউটপুট দ্য রেজাল্ট দেখাইতে বলছে, তাইলে কি এটা T0 আবার যাবে? আমি ধরেই নিচ্ছি আমি যখন a ইজ ইকুয়াল টু a প্লাস b দিচ্ছি তখনই আমি প্রিন্ট করে নিচ্ছি, বা আপনি এখানে একটা প্রিন্ট দিয়ে দিতে পারেন, শুধু কোনো সমস্যা, আপনি প্রিন্ট না দেখাইলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, আর বেসিক্যালি এখানে কিন্তু আপনাকে আউটপুট দেখাইতে বলা হয়নি, আপনাকে বলা হয়েছে যে দুইটা নাম্বারের আপনি সাবট্রাকশন অপারেশন করতে পারবেন, এবং হচ্ছে কি করতে পারবে, এএলইউ এর কথা বলা হয়েছে যে ইউ হ্যাভ অ্যান এএলইউ, যে এএলইউটা কি করতে পারে, দুইটা নাম্বারের যোগ বিয়োগ করতে পারে এবং রেজাল্ট এফটাকে আউটপুট দিতে পারে, এবং হচ্ছে ক্যারি আউটকে আউটপুট দিতে পারে। আপনাকে কোথাও এখানে প্রিন্ট করার কথা বা শো করার কথা বলা হয়নি, বাট আপনি অনেকে লিখছেন এখানে শো এফ, বাম পাশে দিচ্ছেন অনেকে এই অংশটা দিয়ে শো এফ দিচ্ছেন, মানে এফ রেজাল্টটা দেখাইতে পারে, সেক্ষেত্রেও আমি কোনো নাম্বার কাটিনি, আপনাদের বেসিক্যালি নাম্বারটা কাটা গেছে হচ্ছে ইজ ইকুয়াল টু 0 যারা লিখেন নাই তাদের জন্য, আর মাঝখানে অনেকে উল্টাপাল্টা লজিক দিচ্ছেন সেই ক্ষেত্রে নাম্বার কাটা গেছে, বাট কেউ যদি রেজাল্ট শো করা থাকেন সেটার জন্য আমি কোনো মার্কস কাটিনি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, আরো একটা জিনিস যে এতে এই যে আপনি বিয়োগ যোগ করে রাখবেন সেটাও কিন্তু আপনাদের হিন্টসে দেওয়া ছিল, বিকজ এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল ছিল দেখে আমি আপনাদেরকে অলরেডি হিন্টস দিয়ে দিয়েছিলাম যে কিউএম দিয়ে আপনি মডুলেশন স্টার্ট করবেন এবং হচ্ছে সাবট্রাকশন, অ্যাডিশন, ফাইনাল মড যাই করেন না কেন সবকিছু রেজাল্ট আপনাকে আসলে এতে স্টোর করতে হবে। সো আপনাদের জন্য একটা সাজেশন থাকবে যে ফাইনাল এক্সামে যাই করেন না কেন কোশ্চেনটা খুব ভালো মতন পড়বেন, কারণ কোশ্চেনেই আসলে অনেক হিন্টস দেওয়া থাকে, অনেক মানে অ্যান্সারের দেখা যায় অনেকখানি পোর্শনই আসলে কোশ্চেনে থাকে। যদি ভালো মতো কোশ্চেনটা বুঝতে পারেন, কোশ্চেনটা বোঝাটাই আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, সো আজকের ক্লাস তাহলে এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে কুইজ 3 এর সলিউশন দেখবো। আরেকটা কথা আপনাদের সাথে বলার ছিল, সেটা হচ্ছে আমি আপনাদেরকে পোস্টে কমেন্ট করতে বলছিলাম যে আপনাদের কোন কোন টপিকে আসলে প্রবলেম আছে বা রিভিউ ক্লাসের দরকার, আপনারা কেউ কমেন্ট করেন নাই। কাইন্ডলি যদি আমাকে একটু বলতেন যে কোন কোন টপিক আপনাদের রিভিউ করলে ভালো হয়, কারণ জাস্ট 2-3টা ক্লাসে তো আসলে পুরো সিলেবাস আবার রিক্যাপ করা সম্ভব না। কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনারা গুগল ক্লাসরুমে একটু পোস্ট করে দিবেন, বা এখন বলার থাকলে সেটাও বলতে পারেন যে এই ব্যাপারটা একটু আরেকবার বুঝাইলে ভালো হয়। ম্যাম স্যাপ ওয়ানার মানে স্যাপের ইয়েগুলো একটু মানে যদি বুঝিয়ে দেন তাহলে ভালো হবে। স্যাপের জিনিসপত্র বুঝতে গেলে তো আপনি আমাদের যে ক্লাস লেকচারের ভিডিও আছে সেটাই কিন্তু আবার রিক্যাপ করতে পারেন। বাট আমি বলতে চাচ্ছি যে ধরেন আমি ক্লাসে বুঝাইছি কিন্তু তারপরেও ক্লিয়ার হয় নাই, বা আরেকটু ডিটেইলসে ভেঙে বুঝাইলে ভালো হয়, এরকম কোনো টপিক থাকলে সেটা জানতে চাইছি। বা আপনি যদি স্যাপেরও স্পেসিফিক্যালি এই পয়েন্টটা বলেন যে আমার স্যাপের এই ইনস্ট্রাকশন সেটটা আমি বুঝি নাই, তাহলে আমি সেটা বুঝাই দিতে পারি। বিকজ স্যাপের পুরো রিভিউ করতে গেলে আপনি আসলে ওই লেকচারগুলো দেখলে কিন্তু আসলে রিভিউ হয়ে যাবে। সো কারো যদি এরকম কোনো স্পেসিফিক্যালি কোনো টপিকে প্রবলেম থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। বা যদি এখন মাথায় নাও থাকে, আপনি সন্ধ্যা ইফতারের পরে বা কিছুক্ষণ পরে জিনিসপত্র নিয়ে বসেন লেকচারগুলো নিয়ে, যদি মনে হয় যে এই টপিকটা আমি বুঝতে পারতেছি না, সেটা আপনি আমাকে পোস্টে আজকের মধ্যে কমেন্ট করে জানায় দেন। সো আপনারা যদি কেউ কোনো কমেন্ট না করেন, আমি জাস্ট কালকে কুইজ 3 এর সলিউশনটা দেখাই আমি, তাহলে আমি আর কোনো রিভিউ ক্লাস নিব না, যেহেতু আপনাদের রিভিউ এর কোনো দরকার নেই। আচ্ছা, কারো কি এরকম কোনো টপিকের দরকার আছে যে রিভিউ করতে হবে? ম্যাম স্যাপটাই লাগবে আর কি। স্যাপের কি পুরোটার কথা বলতেছেন? না ম্যাম পুরোটা না, একটু দেখতে হবে, দেখে তারপরে আচ্ছা, জানাতে দেখে হবে। তাহলে আজকে পোস্টে কমেন্ট করবেন সবাই, যার যেখানে প্রবলেম আছে, যে কোনো জায়গায় প্রবলেম আজকে দেখবেন, দেখে হচ্ছে কমেন্ট করবেন যে এই টপিকগুলো আরেকবার একটু দেখাই দিলে ভালো হয়। ঠিক আছে, আর কারো কোনো কিছু স্যাপ ছাড়া? ম্যাম কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে এটা কি বলে দেওয়া হবে? হ্যাঁ, আমি এটা হচ্ছে আপনাদের যেহেতু আমি এখন কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের গাইডলাইন দিয়ে এখন লাভ নাই, কারণ আপনাদের কোশ্চেন এখনো মডারেশন হয় নাই, সো কোশ্চেন ফাইনালও হয় নাই, সো আপনাদেরকে এখন বলে কিছু লাভ নেই। আমি এক্সামের আগে আপনাদেরকে একটা গাইডলাইন দিব, মানে কাইন্ড অফ এরকম যে এমন না যে শর্ট সাজেশন আশা করেন না, বাট কোন জিনিসগুলো কোথা থেকে পড়বেন বা কিভাবে পড়লে ভালো হবে সেই টাইপের একটা গাইডলাইন আমি আপনাদেরকে পিডিএফ আকারে বা হয়তো সেটার আগে হয়তো একটা ছোট একটা ক্লাস নিয়ে করতে পারি, বা একটা পিডিএফ হিসেবে আপনাদের গাইডলাইন দিতে পারি, সেটা পরে, এখন না। এবং এমনিতে একটা সাজেশন থাকবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করবেন এবং হচ্ছে কুইজের কোশ্চেন গুলো সলভ করবেন। এই ফাঁকে এইগুলো করে ফেলতে পারেন ফ্রি টাইমে, যে কুইজের কোশ্চেন গুলো তো আমি সলভ দেখাই দিচ্ছি, নিজে প্র্যাকটিস করে নোট করে ফেলতে পারেন, বা হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন গুলো নিয়ে বসতে পারেন, এবং স্লাইডের যে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে ওগুলোও খুব ভালো মতন করতে পারেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কিছু বলার নাই, সো তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই। ভালো হ্যাঁ, আমাদের কুইজ কি ম্যাম 20-20 করে কি রাখবেন নাম্বারটা, নাকি 15-তে কনভার্ট করবেন ওটাকে? 20ই থাকবে আপনাদের, ওই যে 3 থেকে 3টা থেকে বেস্ট 2 কাউন্ট হবে এবং 20ই থাকবে। আচ্ছা, বেসিক্যালি সেন্ট্রালি যে ডিসিশন হয় আর কি, আমি তো সাবজেক্ট ওয়াইজ কোনো ডিসিশন নিব না, সেন্ট্রালি আপনাদের থিওরি কোর্সের জন্য ডিসিশন আসবে, সেভাবেই আপনাদের কাউন্ট হবে। সেখানে যদি আমাকে বলা হয় 15তে কাউন্ট করতে, আমি 15তে কাউন্ট করব, 20-এ কাউন্ট করতে বলা হলে 20-এ কাউন্ট করব। ম্যাম আমাদের কি 40 তে টোটাল কত কার আসছে এটা কি বলে মানে বলে এটা দেওয়া হয়তো হবে? এক্সামের আগে হয়তো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ হয়তো পেয়ে যাবেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? সো ভালো থাকেন সবাই, আমি তাহলে ক্লাসটা শেষ করে দিই, ইনশাল্লাহ আবার কালকে কথা হবে 3টার দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।